হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার ভালো। ওকে, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলো কি করা হয়েছে সবার? জি স্যার, করেছি। গ্রেট। আমরা চেক করা স্টার্ট করতেছি, জাস্ট এ সেকেন্ড। সো হোমওয়ার্ক করার পরে আপনাদের কেমন মনে হচ্ছে? কাজ করে মজা লাগতেছে না এখন? কারণ এই কাজগুলো আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার কাছে আরো বেশি ইজি মনে হবে। প্রথম প্রথম একটু হার্ড মনে হতে পারে, কারণ আপনি হয়তো বা এটা ফার্স্ট টাইম করতেছেন লাইফে। সো ফার্স্ট টাইম করলে একটু হার্ড মনে হয়, এরপর থেকে আশা করি যে খুবই ইজি মনে হবে আপনার কাছে যখন আপনি কয়েকবার এটা ট্রাই করবেন। অনেকগুলো টুলস স্যার ঠিক মতো কাজ করে না। ভাই কিছু কিছু কোশ্চেন আসছে সামনে হোমওয়ার্ক করতে গেলে। অবশ্যই সবগুলো কোশ্চেনই শুনবো, আর সব টুলসই ঠিকঠাক ভাবে কাজ করে এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনি প্রপারলি সার্চ করতে পারলে সবগুলা টুলসই ঠিকভাবে কাজ করবে। কারণ আমরা তো ক্লাস যখন আপনাদের নিয়েছি তখন সবগুলা টুলসের কাজ দেখাই তারপর নিলাম, তাই না? আচ্ছা, আমরা স্যার, আগে একটু। আমরা ওই যে জি। কিওয়ার্ড সার্ভার আর হচ্ছে MWS এভরিওয়্যার, এই দুইটা থেকে কি শুধু আমরা বের করতে পারবো, MSV বের করতে পারবো? আপনি এমএসবি দেখতে পারবেন, সিপিসিও দেখায় এগুলোতে। এই দুইটাই দেখছি, MSV আর জি জি। CPC দেখা যাচ্ছে, আদারওয়াইজ তো আর কিছু দেখা যায় না, PD বা ওই যে SD KD KC। না, ওইগুলোর জন্য তো আমরা আপনাদেরকে টুলস দেখাই দিছি। হ্যাঁ অ্যাডিশনালি হ্যাঁ হ্যাঁ। আপনি যদি জাস্ট গুগল করেন যে কিওয়ার্ডের আপনার এগেনস্টে হচ্ছে আমরা যদি চাই কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার বা কিওয়ার্ডের হচ্ছে পেইড ডিফিকাল্টি চেকার, এসইও ডিফিকাল্টি চেকার, এগুলো লিখে যদি গুগল করেন তাহলে এরকম আরো অনেক টুলসই পাওয়া যায়। আচ্ছা, বৃষ্টি আক্তার আপু এটা জমা দিয়েছেন। লেটস সি। বেস্ট ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, মান্থলি সার্চ ভলিউমটা 50, ডিএ স্মলার দেন 20, চারটা সাইট পাওয়া গেছে। সিপিসি রেটটাও ভালো আছে, পেড ডিফিকাল্টি 10, এসিও ডিফিকাল্টি 21, সবই তো ভালো ছিল। গুড জব। দুইটা জিনিসের কাজ কিন্তু একটু ডিফারেন্ট মনে হইতেছে, কারণ একটা হচ্ছে আপনি লিখছেন আইটি ইনস্টিটিউট, ওকে। সো আইটি ইনস্টিটিউট আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে। অনেক সময় আইটি ইনস্টিটিউট দিয়ে কিন্তু অনেক ধরনের ইনস্টিটিউট বোঝা যায়। যেমন কেউ আছে ট্রেনিং করায়, কেউ আছে শুধু নেটওয়ার্কিং নিয়ে কাজ করে, আবার কেউ আছে যে ফুল একটা কমপ্লিট প্যাকেজ থাকে, তাদের সফটওয়্যার থাকে আর অনেক কিছু থাকে। সো আপনার বেটার হইতো আপনি আরেকটু স্পেসিফিক নিশে যেতেন, তাহলে বেটার হইতো। নো প্রবলেম, করছেন ভালো হয়েছে, অন্তত কাজ করে শিখতে তো পারছেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। রাইট, গ্রেট জব। দুইটা কিওয়ার্ডই ভালো ছিল, নো প্রবলেম। এটা করছেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং ফর স্মল বিজনেস। আচ্ছা, ফাল্গুনী ইসলাম আপু এটা করছেন। আপু, এমএসবিটা বলেছিলাম মাস্ট বি 20-এর উপরে হইতে হবে। আপনি যে দুইটা কিওয়ার্ড দিচ্ছেন দুইটারই এমএসবি হচ্ছে 20-এর কম, তাহলে এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না। আমি সেকেন্ডারি কিওয়ার্ড না, আমার ফোকাস কিওয়ার্ড ইম্পর্টেন্ট, আমাকে ফোকাস কিওয়ার্ড বের করে দিতে হবে। সেকেন্ডারি কিওয়ার্ড কিন্তু আমি চাইনি। সো আপনার এটা আমি হ্যাঁ, এই যে অ্যাকসেপ্ট এখন আমরা যে করতেছি না। ফোকাস কিওয়ার্ড বের করব, তাহলে তো আমাদের বারবার চেক করে নিতে হবে যে MSV কত আছে, বা এই চেক করতে 100%। গেলে তো আমাদের লিমিটেশন থাকে দিনে 3টা। তো না, অত তো আপনি এগুলার ব্যাপারে আমি বলে দিছিলাম। আপনি নট অনলি, আপনার তো শুধু উবার সাজেস্টে লিমিটেশন আছে, তাও উবার সাজেস্ট আপনি যদি ব্রাউজারে ক্যাশ এন্ড কুকিজ ক্লিয়ার করেন তাহলে আরো সার্চ করতে পারেন। আর আপনি ডিফারেন্ট স্যার, ডিফারেন্ট উবার ব্রাউজার ইউজ সাজেস্টে যদি করলে, আমি অন্য একটা ইমেল আর একটা ইমেল দিয়ে করি, হ্যাঁ তাহলে কি সেটা আবার দিয়েও 3বার করতে করতে পারবেন। পারবো না? অবশ্যই হইলো সেটা না তো করতে স্যার, পারেন। ট্রাই করলাম অনেকবার, চার না, চারটা ইমেল অ্যাড করলাম, হইলোই না। অবশ্যই সাইন হবে, ইন আপনি করলাম। একটু ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে পারেন তাইলেও হয়। অ্যাডিশনালি আপনি যদি হচ্ছে জাস্ট কিওয়ার্ড এমএসবি চেকার এটা লিখে গুগল করতেন, তাইলে আপনি আরো টুলও পেয়ে যান। হ্যাঁ, কিওয়ার্ডের এমএসবি চেকার লিখে সার্চ করতে পারতেন, তাইলেই হতো। স্মল এসইও টুলস বলে একটা সাইট আছে, ওইখান থেকে করা যায়। যে সার্চ ভলিউম ডট আই, ওইটা দিয়ে করা যায়, মজ দিয়ে করা যায়, অনেকগুলো আছে। এসিএম রেশেরটা দিয়ে করা যায়, এসরেফেরটা দিয়ে করা যায়। সো আপনি চাইলে কিন্তু আরো অনেকগুলো টুলস পেতেন। হ্যাঁ,
আচ্ছা স্যার ওভার সাকসেস যেমন আমরা একবারে যতগুলা ইয়া ছিল এই যে এমএসবি ডিপি তারপর সবগুলা যতগুলা পাইছি, শুধু আপনি এখন যে টুলগুলা দেখাইলেন ওইখানে তো জাস্ট মানে কয়েকটা পাওয়া যায়, যেমন এমএসবি পাওয়া যায়, হ্যাঁ, আবার মাঝে আপনি মাঝে আলাদা সিপিপি আলাদা পাওয়া যায়। দেখবেন, সমস্যা কি? নো প্রবলেম, আমার কাজ করা দিয়ে কথা। এখন আপনি ফ্রিতে কাজ করতে হইলে তো একটু ঘুরে ফিরে কাজ করতেই হবে। তখন বুঝতে পারছি। আচ্ছা, এটা করছেন কামরুল হাসান ভাই, শুধু কিওয়ার্ড লিখা, বেস্ট ডিজিটাল ওয়াচ ইন বাংলাদেশ, আর ডিটেলস কই? এখানে শীট 2 3 এগুলো হচ্ছে এমটি। এটা কি জমা দিলেন ভাই? এটা তো করাই হয় নাই। সাইফুল ইসলাম, আপনার ফোল্ডার এমটি। ইমরান খান ভাই, ওকে, কিওয়ার্ড রিসার্চের অ্যাসাইনমেন্ট, লেটস সি। আচ্ছা, বেস্ট ওয়েবসাইট ডেভেলপার ইন বাংলাদেশ, এমএসভিটা 70, ডিএস 0। যদি ডিএ 20-এর কম একটাও না থাকে তাহলে তো ওই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করে লাভ নাই। কেসি পিডি, হোম পেজেন্ট টপ 10 0, অল ইন টাইটেল 50। আচ্ছা, এটা ফোকাস কিওয়ার্ড দিছেন, একটু কালারটা ডিফারেন্ট দেওয়া উচিত ছিল না? আর এমটি ঘরগুলোতে আমার কালার করার প্রয়োজন ছিল না, কিন্তু এমটি ঘরের কালারটাও এমটি থাকা উচিত। আচ্ছা, এটা সেকেন্ডারি কিওয়ার্ড বলছেন, এমএসবি 3 পিডি। এটা সেকেন্ডারি কেন, ইমরান খান ভাই? একটা ফোকাস রাখছি আর কি, এই জন্য ওইটাকে সেকেন্ডারি বানায় দিছি আর কি। ফোকাস দুইটা আপনার রাখছি। ওয়েবসাইটের জন্য অনেকগুলা ফোকাস কিওয়ার্ডেরই প্রয়োজন হয়, আপনার ক্রাইটেরিয়া বলতেছে এটা ফোকাস কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়, আপনি এটাকে সেকেন্ডারি কেন লিখবেন অল তাহলে? ইন টাইটেল 156 দিচ্ছে, তো এই জন্য একটু কনফিউজ ছিলাম। সমস্যা নেই, এটা ম্যাটার করে না। অল ইন টাইটেল আপনার 300-400 হইলেও প্রবলেম নাই। আচ্ছা, উপরেরটাকে আমি বলতে পারি সেকেন্ডারি কিওয়ার্ড, কারণ এটার আমার ডিএ 20-এর কম, আপনি যা বলতেছেন যে 0 একটাও নাই, তো আমি এটা ধরতে পারি, তাহলে এটা আমার সেকেন্ডারি কিওয়ার্ড। আচ্ছা, কনফিডেন্স কেমন আসতেছে বলেন কাজ করে? আচ্ছা, ডিপি আসলো কই থেকে? আমরা যতটুকু জানি ডিএ হওয়া উচিত, তাই না? ডিপি আসলো কই থেকে? ঠিকঠাক লিখতে হবে কিন্তু, এটা ডিএ হবে। ফোকাস কিওয়ার্ড, আচ্ছা। আচ্ছা আকাশ ভাই, একটা প্রশ্ন ছিল, ইমরান বলছিলাম। জি শিওর। সেটা হলো যে আমি কাজ করতে গিয়ে মাঝে মধ্যে যে এইজ বের করতে বললে না, ডোমেন এইজ, হুম হুম। ডোমেন মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সব জিরো দেখায়, সেগুলো কি হিসেবে কাউন্ট করবো? এই মানে ইয়ার মান সব জিরো দেখায় একসাথে, এটা কি সবগুলো ডোমেনের এগেনস্টে নাকি দুই একটা ডোমেনের জন্য? মানে দুই একটা ডোমেনের ক্ষেত্রে হ্যাঁ, এরকম। এটাই, এটা অ্যাকচুয়ালি হয় কি যে আপনার কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কিছু সিকিউরিটি প্লাগইন ইউজ করে, তো দ্যাটস আচ্ছা ওয়াই আপনি তাদের ডিটেলসটা দেখতে পারেন না, এটাই। সো ওইখানে আসলে আপনার আম, আহ, এরা আসলে আপনার ওয়েবসাইটের ডোমেন এজটা যেহেতু আপনি দেখতে পারতেছেন না, সো অন্য কোনো প্রিমিয়াম টুল যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি না থাকে তাহলে আসলে ওই জায়গাতে আপনার ডিক্লারেশন 0 লেখা ছাড়া আর কিছুই নেই, কারণ আপনি তো এটা দেখতে পারতেছেন না। আচ্ছা ভাই, ঠিক আছে। জি, ওকে। এরপরে এটা যিনি করছেন, বেস্ট রিসোর্ট নিয়ার ঢাকা ফর কাপল। আচ্ছা, সো আমার হচ্ছে 70 73 5, দুইটাই ফোকাস কিওয়ার্ড। হ্যাঁ, এই তো ভালো হয়েছে কাজ, এটা ঠিক ছিল। হচ্ছে রাজীব রেহান ভাইয়ের। ওকে, বেস্ট গেমিং ফোন ইন বিডি আন্ডার 20,000, এমএসবি 30 20, 20-এর বেশি হওয়া উচিত ছিল, যাই হোক। ওকে, ডিএটা পারফেক্ট আছে, সিপিসিও ঠিকঠাক আছে, কেডি কেসি প্রথমটা কিন্তু বেশি হয়ে গেছে 40, পিডি। ওকে, এটার আবার পেজ ডিফিকাল্টিটা অনেক হাই। হোম পেজ ইন টপ 10 0, বাহ, ভালো কিওয়ার্ড। ওকে, ফোকাস কিওয়ার্ড এটাকে দিছেন 20,
এটা কি দোষ করছে? এটা কেন ফোকাস হয় না? শুধু অল ইন টাইটেলটা অনেক বেশি তাই? আচ্ছা, ডোমেন ইজ আন্ডার 2, দুইটা সাইট পেয়েছেন, ভালো তো। এটাকেও ফোকাস আমরা বলতে পারি, প্রবলেম নাই, যেহেতু ডিএ 4টা আছে। সিপিসি এগুলা টাকা নাকি ডলার এটা অবশ্যই বলে দিয়েন, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু বোঝা যাচ্ছে না। টাকা নাকি ডলার এটা অবশ্যই বলে দিবেন। ভালো ছিল। এই যে সবাই তো ভালো কাজ করতেছে, যারা কাজ করছে। হোমওয়ার্ক জমা দেয় নাই কে কে? একটু হাত তুলেন তো। বেস্ট পোলো শার্ট ইন বাংলাদেশ, এমএসবি, ডিএ, সিপিসি। সবাই এটা একটু বিডিটি নাকি ডলার এটা একটু বলে দিন, হ্যাঁ। অল ইন টাইটেল এত বেশি? শিওর? জি ভাইয়া শিওর। আমরা একটু চেক করে দেখি। কই ভাই, আমার কাছে তো 3টা দেখাচ্ছে। আমি যখন সার্চ করছি কয়েকবার রিফ্রেশ দিয়ে আমাকে ওই নাম্বারটাই শো করছে ভাইয়া। না, এটা হওয়া ইম্পসিবল, এত ডিফারেন্স তো হয় ইম্পসিবল। আপনার এইখানেই তো, এইটা দিয়ে যতটুকু আছে অল ইন টাইটেল দিলে এত বেশি আসার জীবনও কথা না। ইউআরএলটা দেখি। আপনি বোধহয় ক্লোন দেন নাই, বুঝতে পারছেন? ক্লোন দেন নাই বোধহয় আমি ভিতরে। ক্লোন না, আমি বোধহয় মোস্ট প্রবাবলি ড্যাশ ইউজ করছিলাম বোধহয়। এই কারণে এই যে একটা ক্লোন রেজাল্ট দেন, দেখা হ্যাঁ যাচ্ছে। ক্লোন দেন, আমি দিছিলাম ড্যাশ মোস্ট প্রবাবলি, আমার যতটুকু মনে পড়তেছে। যেটা দেখা দিছে ওইটা দিয়েন, আদারওয়াইজ এইরকম উল্টা পাল্টাই আসবে। এই যে ভুল একটা করছেন, যাই হোক এটা ঠিক করে নিয়েন। আচ্ছা, হোমওয়ার্ক করেন নাই কে কে এবং কেন করেন নাই একটু শুনি। আচ্ছা আকাশ স্যার ভাই, আমি রাকিব এমডি বলছিলাম, একটা কোশ্চেন ছিল। জি বলেন, কি কোশ্চেন? আহ যদিও আমি কোনো এক্সকিউজ দেবো না, আমি খুব শর্ট টাইম প্র্যাকটিস করছি, কিন্তু এই মানে যতটুকু প্র্যাকটিস করছি অতটুকু গিয়ে দেখলাম যেটা হচ্ছে গিয়ে যে এই আমরা যে এই যে কিওয়ার্ড সিলেকশন বা ফোকাস ওয়ার্ড, মানে ফোকাস কিওয়ার্ড এবং সেকেন্ডারি যে আমরা সাজেস্ট করবো ফাইনালি, জি, পার্টিকুলার একটা লং টেল নিলেও এর মধ্যেও আসলে দেখা যাচ্ছে যে আমার এই একটা উবার সাইট বা আরো নেসেসারি টুলস ইউজ করলেও মানে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু হেজিটেশন ফিল করি। এটা কি আমার লেস প্র্যাকটিসের কারণে, নাকি আসলে জিনিসটাকে একটু অনেক দেখেন, সময় দেওয়ার? কিওয়ার্ড রিসার্চ এর ফ্যাক্টটা হচ্ছে কি, এইখানে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, হ্যাঁ। আপনি রাইট। কিওয়ার্ডের ক্রাইটেরিয়া যখন দেখেন তখন আপনি বুঝতে পারেন যে এই কিওয়ার্ডটা কতটুকু ভ্যালুয়েবল আপনার জন্য। আর যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে করে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন এমনও হবে যে আপনি কিওয়ার্ডটা লিখা দেখে, মানে কিওয়ার্ডটা দেখে আপনি বলে দিতে পারবেন যে এটা থেকে আসলে আমি ভিজিটর ড্রাইভ করলে আমার কতটুকু আহ, আহ, সুবিধা হবে, বা এই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটের জন্য আসলেই কতটুকু ইম্পর্টেন্ট। এটা আপনার ওই রিসার্চ করতে করতে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনার জন্য আরো ইজি হবে বলা। বাট 100% আপনাকে অলওয়েজ ক্রাইটেরিয়া তো দেখতেই হবে। কাজ আপনি জাস্ট মনে বললো যে এটা ভালো কিওয়ার্ড হইতে পারে সেটা নিয়ে তো আসলে কাজ করা যাবে না। আমাদেরকে অবশ্যই ক্রাইটেরিয়াটা বের করে দেখতেই হবে। ক্রাইটেরিয়া যদি এক্স্যাক্টলি ম্যাচ করে দেন আপনি 100% কনফিডেন্ট নিয়ে এটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ভাইয়া এমডি সাইফুল ইসলামটা একটু চেক করে দেখবেন প্লিজ। আমি তো সবগুলাই চেক করে দেখে আসলাম উপর থেকে, কোনোটা তো বাদ দেয় নেই। না ওইটা ওই ফোল্ডার খালি দেখাচ্ছিল তো, ও আমি আচ্ছা, আবার একটু আপডেট দিচ্ছি। এমএসভি, ডিএ, সিপিসি, ডিফিকাল্টিস, ফিডব্যাক দেয় নাই আমাকে, দেখছেন? শুধু কিওয়ার্ড দিছেন, ফিডব্যাক হ্যাঁ কি আমি লিখবো? হ্যাঁ ফিডব্যাকটা একটু আমার একটু সমস্যা হচ্ছিল এই জন্য আচ্ছা দেই আচ্ছা। নাই। হ্যাঁ একটু আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। আপনি একটা করছেন ল্যাপটপ নিয়ে, একটা করছেন ওয়াচ নিয়ে, একটা করছেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, তিনটা তিনটা টপিক আলাদা। হ্যাঁ, সো তিনটার জন্যই এই তিনটা ফোকাস কিওয়ার্ড হইতে পারে ক্রাইটেরিয়া অনুসারে। হ্যাঁ, যেহেতু ক্রাইটেরিয়া ম্যাচ করছে, ম্যাচ করলে আপনি বলে দিতে পারেন যেটা আমার ফোকাস কিওয়ার্ড। বাট আপনি তিনটা ডিফারেন্ট টপিকের জন্য করছেন, আমরা বলছিলাম একটা সিঙ্গেল টপিকের উপরে করতে। আচ্ছা, আচ্ছা ভাই আচ্ছা। ল্যাপটপ ফর ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, টপ 10, গুড জব। এই যে দেখছেন, উনি একই মানে দুইটা কিওয়ার্ড কিন্তু সেম টপিকের উপরে করছে, কিন্তু ভুলটা কি করছে?
এখন চলো 2022, উনি কাজটা করছে 2021 কে টার্গেট করে। 2021 কে আর এখন কেউ সার্চ করবে? করবে না। সো একটু বুঝে শুনেও কাজ করতে হবে। হ্যাঁ, কিওয়ার্ডে শুধু ক্রাইটেরিয়া মিললে হবে না, যে কিওয়ার্ডটা আসলে এক্সিস্ট করে সেটা নিয়ে কাজ করতে হবে। স্যার 2022 দিয়ে সার্চ করলে তো স্যার এমএসবি খুবই কম আসবে। নতুন কোনো আমি সমস্যা নাই, কিন্তু এখন মানুষ 2022-ই লিখবে, এখন আর কেউ 2021 লিখবে না, বুঝতে পারছেন? ল্যাপটপ ব্র্যান্ড, সবাই ল্যাপটপ ব্র্যান্ডের পিছনে ছুটছে। এটার এমএসবি নাই, টপ 10 বেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমি হচ্ছে উপরেরটা হচ্ছে ওভারসার্চ দিয়ে করছি, আর নিচেরটা আমি পাই না এমএসবি, আমি দুইটা দিয়ে দেখছি, ওই যে কিওয়ার্ড সার্ভার আর হচ্ছে ডব্লিউএমএস এভরিওয়ার দিয়ে, ওখানে আচ্ছা, এমএসবি পাই নাই। এমএসবি যদি না পান তাহলে এটা নিয়ে তো আমার কাজ করারই দরকার নেই। আমি তাও এমএসবি যদি, নিজে আমি এই জি জন্য দিছি যাতে আমি কোশ্চেনের মুখে পড়লে যাতে আপনাকে জানাইতে পারি, আমি যেটা বুঝতে পারি, দ্যাটস ওয়াই এটা দিছি। আচ্ছা, যদি এমএসবি না থাকে তাহলে এটা নিয়ে আমি আগাবোই না, হ্যাঁ, কারণ এই আমি কিওয়ার্ডে আরেকটা আমার কোশ্চেন আর করি কোনো স্যার। ইম্পর্টেন্স নাই। জি, ওইখানে আমি দিলাম যে অল ইন টাইটেল দেওয়ার পর ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট আসছে, এরকম কি আসবে মাস? হ্যাঁ হতে পারে। এটার রিজন হচ্ছে আপনি যেহেতু দেখলেন এটার এমএসবি নাই, তো এটার মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা লিখে হয়তো পিপল গুগলে সার্চ করতেছে না। কেমন? এখন কথা হচ্ছে যেমন হ্যাঁ, দা 10 বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ 2020, সো এটা লিখে যেহেতু কেউ সার্চ করতেছে না, এই কারণে এই কিওয়ার্ডটারে কেউ ইউজও করে নাই তাদের টাইটেলে। সিম্পল, হ্যাঁ, বুঝতে পারছেন? যদি এটা লিখে মানুষ সার্চ করতো, এটা যদি এমএসবি থাকতো তাহলে না মানুষ এটা ইউজ করতো। মানে অন্য কোনো ইউজার বা অন্য কোনো ওয়েবসাইটের ওনার তারা হয়তো এটা ইউজ করতো, যেহেতু এটার কোনো এমএসবি নাই এই এমএসবি কারণে নাই, এটাকে হ্যাঁ এটা ইউজ কেমন ইউজ থাকে। করে নাই। জি আর স্যার, এই কারণে বুঝতে এটা পারছি। আমার আসলে আমার এটা নিয়ে আর কাজ করারও দরকার নেই। ওকে, এটা করছেন একে মোর্শেদ আলম ভাই, কিন্তু ফোল্ডারে রাখেন নাই আর কিওয়ার্ড রিসার্চ করেন নাই, শুধু সাজেশন গুলা দিছেন, তাও 7 দিন আগে আপলোড করা ছিল। সো ভাই এটা একটু এডিট করেন, হ্যাঁ, আমাদের ফাইনাল কিওয়ার্ড দরকার। আর সাইফুল ইসলাম ভাই বলছেন উনি আপডেট করছেন, লেটস সি। একটা বেস্ট স্মার্টফোন ইন মালয়েশিয়া, 4 ওয়ার্ডের কিওয়ার্ড দিয়ে, দুইটা সিপিসি, এসডি, কেডি, পিডি অনেক হাই। ওরে বাপরে, এত হাই পিডি নিয়ে এটারে আপনি ফোকাস কিওয়ার্ড বলতেছেন? আপনারা তো গুলি করবে ভাই। বাকি সব মোটামুটি ঠিক আছে, বাট এটা তাহলে কি 4 এটা ওয়ার্ডের ফোকাস হয়ে গেছে। ফোকাস কিওয়ার্ড হবে না? হ্যাঁ, এটা এখনো ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়, বাট ব্যাপার হচ্ছে যদি কোনো ক্লায়েন্টে আপনি পেড ডিফিকাল্টির জায়গায় 96 লিখা দেখান, ক্লায়েন্ট আপনারা গুলি করবে, বলবে আমি যদি এটা দিয়ে অ্যাডভার্টাইজ করি, গুগল অ্যাডওয়ার্ডস দেই, তাহলে আমি এটার কম্পিটিশন লেভেল দেখছেন কত বেশি, সেটা নিয়ে সে কি করবে তখন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কিওয়ার্ড তো আপনি আরো অনেক মানে ডিফিকাল্টি লেভেলের কিওয়ার্ড দিতে পারবেন। এটাতে শুধু ওই পেইড ডিফিকাল্টি হচ্ছে বেশি, তাছাড়া হ্যাঁ, আর সব ঠিক আছে। তাছাড়া বাকি সব মোটামুটি কাজ করার মতো। কিছু জিনিস মাথায় রাখতে হবে, দেখেন কিওয়ার্ড আপনি অনেক রিসার্চ করে দিতে পারবেন, আর ফ্যাক্ট হচ্ছে আমার ওই কিওয়ার্ড গুলোই আমি সাজেস্ট করব যে কিওয়ার্ড গুলো থেকে আসলে তার বেনিফিট আসবে। এমন কিওয়ার্ড দিলাম যেটা দিলে কিনা তার ব্যবসায় ডুবে যেতে পারে, তাহলে তো ওই কিওয়ার্ড দিয়ে আমার লাভ নেই। কারণ হচ্ছে উনি যদি পেইড অ্যাড দেয়, ওনার যদি সিপিসি এত কম কিন্তু এটা পেইড অ্যাড এত, এটা আমি আসলে এটা নিয়েও একটু কনফিউজ। আপনি আরেকবার একটু চেক করে দেখেন, হ্যাঁ, যে পিডিটা আসলেই এত বেশি কিনা। আচ্ছা ওকে, আবার এমএসবিটাও তো অনেক কম, কারণ যে কিওয়ার্ডের এমএসবি অনেক বেশি সেটার পিডি অনেক বেশি আসে, ইভেন কেডিকেসিও আরো অনেক বেশি আসে। তো একটু চেক করে দেখেন। জি জি ভাই। এমনিতে ঠিক আছে কাজ। ওকে, গুড জব, থ্যাংক ইউ সো মাচ যারা যারা হোমওয়ার্ক গুলা করছেন। আর স্যার আমারটা কি আসে নাই তোমার? ভাই যেগুলা ছিল সবগুলো আমি চেক করে দেখছি। একজন বলছেন অফিস প্লাস ভার্সিটি প্লাস ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে বাইরে থাকায় হোমওয়ার্ক করে হওয়া উঠেনি, সাবমিশনের জন্য আজকে রাত 12টা পর্যন্ত সময় দিলে ভালো হবে। এটা তো দেয়াই যাবে, রাত 12টা কেন, আরো 2 দিন রাত 12টা দিতে পারি, কিন্তু হোমওয়ার্ক তো জমা দিতে হবে। বাকিদের কি হয়েছে? ফাঁকিবাজি করেন না, তাহলে নিজে নিজে ঠকবেন। এই যে যারা এখন কিওয়ার্ড রিসার্চের কাজগুলা করছেন, নিজেরা তো পেরে গেছেন, এখন নিজেদের ভিতর কিন্তু একটা খুব ভালো কনফিডেন্স গ্রো করছে যে না ভাই আমরা আসলে এই কাজটা করতে পারবো দিলে। আর যারা করেন নাই তারা জীবনে এই কনফিডেন্সটা পাবেন না যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে বা এই কাজটা করে করে আমি কমপ্লিট করতে পারবো কিনা। সো এই জন্য আমি অলওয়েজ বলি যে
হোমওয়ার্কের জায়গায় ফাঁকিবাজি করেন না, তাহলে নিজে নিজে ঠকবেন। আসি আমরা আজকের ক্লাসটাতে। আজকে আমরা যে জিনিসটা শিখবো, এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, এই কিওয়ার্ড রিসার্চ করার কাজটা কি, মানে এটা আমরা কেন করলাম? আমরা এটা কিছুদিন আগে শুনছি, মানে যখন আমরা কিওয়ার্ড রিসার্চের শুরুটা করতেছিলাম তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব, তাই তো? এখন ওয়েবসাইটটাকে অপটিমাইজ করার অনেক কাজ আছে, আমাদের অন পেজ এসইও ক্লাস আছে, তখন আমরা ম্যাক্সিমাম কাজ দেখব। বাট আমাদের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা আবার কন্টেন্ট লিখবো। কেমন? যে কন্টেন্ট গুলো আমাদের ওয়েবসাইট থেকে পাবলিশ হবে এবং এই কন্টেন্ট গুলোর এগেইনস্টে কিন্তু আমাদের সাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। সো আমাদের তো এটা জানতে হবে যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে অ্যাকচুয়ালি কন্টেন্ট কিভাবে লিখে, তাই না? কারণ আমরা যদি কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশনটা প্রপারলি করতে পারি তখনই আমাদের হচ্ছে সুবিধা হয় যে আমাদের ওয়েবসাইটটা খুব ফাস্ট র্যাঙ্কে চলে আসে। যদিও এখন হচ্ছে আমাদেরকে কয়েকটা জিনিস মেনে আসলে কন্টেন্টটা লিখতে হয়, সেই জিনিসগুলো যদি আমি একটু শুরুতে আপনাদেরকে বলি যে এখন অ্যাকচুয়ালি গুগল আপনার হচ্ছে সার্চ ইন্টেন্ট নিয়ে সবচেয়ে বেশি কাজ করে। এখন এই সার্চ ইন্টেন্ট জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মানে কিওয়ার্ডের সার্চ ইন্টেন্ট বলি আমরা এক কথায়। এটার কাজটা কি আমি একটু যদি সিম্পলি আপনাকে বলি, যেমন ধরেন আপনি একটা স্মার্টফোন কিনবেন, হ্যাঁ, ধরেন আপনি আইফোন 13 প্রো এটা কিনবেন ফোন। এখন আপনি গুগলে যাবেন, আইফোন 13 প্রো রিভিউ এটা লিখে আপনি সার্চ করতে পারেন, তাই না? বা আপনি যে মডেলটা কিনতে চান সেই মডেলটা লিখে আপনি সার্চ করেন। সো অথবা আপনি এটা হয়তো লিখতে পারেন যে বেস্ট স্মার্টফোন আন্ডার ধরেন 1 লাখ বিডিটি। সো এটা লিখে ধরেন আপনি সার্চ করলেন, আপনার 1 লাখ টাকার বাজেট আছে, আপনি একটা মোবাইল ফোন কিনবেন। সো আপনার কিন্তু মাথায় কয়েকটা জিনিস থাকে যে আমি যেহেতু একটা মোবাইল ফোনের স্পেসিফিকেশন দেখব, সো আমি কয়েকটা জিনিস দেখব। নাম্বার ওয়ান, আমি দেখব এই ফোনটার ক্যামেরা রেজুলেশন কত, এটা পিক্সেল কত কত আছে সামনে পিছে। সেকেন্ডলি আমি হয়তো দেখবো হচ্ছে এটা র্যাম কত আছে, এটা রোম কত আছে, এটাতে কোন টাইপের ডিসপ্লে লাগানো আছে, তারপরে এটাতে কোন ভার্সন ইউজ করা হইতেছে, সফটওয়্যারের ভার্সনটা। মোবাইল ফোনেরও কিন্তু সফটওয়্যারের ভার্সন থাকে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড ভার্সন, আইওএস হলে আইওএস ভার্সন। এই যে অনেকগুলা কোশ্চেন কিন্তু আপনার মাথার ভিতরে ঘোরাঘুরি করতে থাকে যে এই জিনিসগুলা কি কি আছে, এবং আপনার কিন্তু নিজস্ব একটা মাপকাঠিও আছে যে হ্যাঁ আমার ফোনটাতে এই টাইপের এতটুকু লিমিটেশন পর্যন্ত যদি থাকে তখন আমি বুঝবো যে আমার টাকার অনুযায়ী আমার এই ফোনটা এলিজিবল, আর তখনই আপনি সেই ফোনটা কিনে ফেলেন, তাই না? সো এই যে আপনার মাথার ভিতরে আপনি কিন্তু সার্চ করতেছেন শুধু কি বেস্ট স্মার্টফোন আন্ডার 80,000 বিডিটি বা 1 লাখ বিডিটি এটা লেখা, বাট আপনার মাথার ভিতরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে যে আমি মোবাইল ফোনের কি কি স্পেসিফিকেশন গুলা দেখতে চাই। এই যে আপনি যতগুলো কোশ্চেন আপনার মাথায় আছে যেটা আপনি কিনা গুগলে সার্চ বক্সে লিখতেছেন না, এই জিনিসগুলো আপনার কন্টেন্টের ভিতরে থাকতে হবে। ওকে, সো ওই কিওয়ার্ডটার এগেইনস্টে যতগুলো সার্চ ইন্টেন্ট হতে পারে সবগুলা টপিক যদি আপনি আপনার কন্টেন্টটাতে রাখেন তখন এটাকে আমরা বলতে পারি যে এইটা আমার খুব ভালো একটা কন্টেন্ট, এন্ড অ্যাডিশনালি এটাকে আমি বলতে পারি যে এইটা আমার খুব পাওয়ারফুল একটা কন্টেন্ট হইলো। কারণ কি, আমার ভিজিটর কিওয়ার্ড যেটা লিখতেছে সেটা দিয়ে তো আমি আমার কন্টেন্টটাকে র্যাঙ্কে আনতেছি, বাট ভিজিটর অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে সেই জিনিসটা আমার কন্টেন্টের ভিতর আছে কিনা এই ব্যাপারটা কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। গুগল অলওয়েজ একটা কথা বলে যে মেক ইউর ওয়েবসাইট ফর ইউজার ফ্রেন্ডলি, নট গুগল ফ্রেন্ডলি। মানে আপনি যেই ওয়েবসাইটটাই তৈরি করবেন এইটা আপনি চেষ্টা করেন ইউজার ফ্রেন্ডলি করতে, নট গুগল ফ্রেন্ডলি। ভাই গুগলের হ্যাপি করে কোনো লাভ নাই, আপনার প্রয়োজন হচ্ছে আপনার ভিজিটররে হ্যাপি করা। আপনার ভিজিটর যদি হ্যাপি হয়, কন্টেন্ট আইসা যদি সে তার রিকোয়ার্ড যে ইনফরমেশন সেটা যদি সে আপনার কন্টেন্টে এসে পায়, তাইলে সে আপনার ওয়েবসাইটে এসে ওয়েট করবে, আপনার ফুল কন্টেন্টটা পড়বে, আপনার থেকে পারচেজও করতে পারে, অথবা আপনার ওয়েবসাইটে অন্তত এসে টাইম তো দিবে। সো আপনার দরকারই তো হচ্ছে সেটা যে সে ক্লিক করে ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে এসে একটা সময় দিয়ে আমার ফুল কন্টেন্টটা পড়লো। এক্স্যাক্টলি আমাদের কাজটাই এটা, তাহলেই তো আমার সাইটটা আস্তে আস্তে র্যাঙ্কে থাকবে, তাই না? সো এটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য এবং র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কন্টেন্ট। সো আমরা আজকে শিখবো যে কন্টেন্ট কিভাবে লিখতে হয়। সো এটা টোটাল আমরা আজকে হচ্ছে বলতে পারি যে আমরা এটাকে কি বলে, আই মিন রিটেনে যাব না আমরা আজকে, আমরা জাস্ট হচ্ছে আমরা নলেজটা নিব আজকে। বলতে পারি যে আমরা ডিসকাশনটা করব কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপারে। আমাদের যেদিন অন পেজ এসইও ক্লাস হবে তখন আমরা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে ডিরেক্ট লেখাটা লিখবো,
বাট আপনাদের হোমওয়ার্কটা থাকবে, আপনাদের আমি নিজে লিখতে দিব, ঠিক আছে? সো ক্লাসটা ভালো করে করেন যাতে আপনারা নিজেরা লিখতে পারেন। আমি আজকে লিখে দেখাবো না, আমি আপনাদেরকে লিখে দেখাবো যেদিন আমরা অন পেজ এসিওর ক্লাসটা করবো। আই গেস এটার পরপরই আপনাদের ওয়ান পেজ এসিওর ক্লাসটা চলে আসবে। আসি, কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট ইজ এভরিথিং, এই লাইনটা অলওয়েজ মাথায় রাখতে হবে ভাই। কন্টেন্টই হচ্ছে কিং এবং কন্টেন্টই অ্যাকচুয়ালি এভরিথিং। এখন কন্টেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি, একটা ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু ভিডিও হইতে পারে, ইমেজও হইতে পারে, আপনি যে টেক্সট লিখতেছেন সেটাও কিন্তু একটা কন্টেন্ট। সো সবকিছুই কিন্তু আমার কন্টেন্টের ভিতরে পড়ে, আবার এই তিনোটা মিলেই কিন্তু একটা কন্টেন্ট হয়। সো এই কন্টেন্টের উপরেই আমাদের একটা ফুল ওয়েবসাইটের র্যাঙ্কিং ডিপেন্ড করে। যদিও আরো ইন্টারনাল অনেক কাজ আছে, বাট এই কন্টেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কজ এই কন্টেন্টটা দিয়ে আমরা র্যাঙ্কে আসি। সো কিছু টাইপস অফ কন্টেন্ট আমরা সামনে পাই, যেমন রিভিউ কন্টেন্ট আছে, লিস্ট অর ভাইরাল কন্টেন্ট আছে, প্রোডাক্ট লিস্ট লং টেল কিওয়ার্ড কন্টেন্ট আছে, রিসোর্স অর হাউ টু কন্টেন্টস আছে। সো এই টাইপ অফ কন্টেন্টস গুলাই সবচেয়ে বেশি আপনি পাবেন আপনার একটা ওয়েবসাইটে। লাইক আপনি একটা মোবাইল ফোন নিয়ে রিভিউ লিখতেছেন, সো এটা একটা রিভিউ কন্টেন্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো হয় যে কিছু ভাইরাল টপিক থাকে, হ্যাঁ, সো ওইগুলো নিয়ে আমরা একটা কন্টেন্ট লিখতে পারি, বা আমরা একটা লিস্ট কন্টেন্ট লিখতে পারি। যেমন ধরেন আমি হয়তো একটা জায়গাতে আমি আইফোন নিয়ে লিখতেছি, আমি স্যামসাং এর মোবাইল ফোনটা নিয়ে লিখতেছি, বা আমি হয়তো শাওমির কোন একটা স্মার্টফোন নিয়ে লিখতেছি, অনেকগুলো ফোনের লিস্ট করে আমি একটা কন্টেন্ট লিখতেছি। আরেকটা হতে পারে প্রোডাক্ট লিস্ট লং টেল কিওয়ার্ড কন্টেন্ট। এখন এইখানে কি হয়, এইখানে অ্যাকচুয়ালি একটা লং টেল কিওয়ার্ডকে টার্গেট করে কন্টেন্ট লেখা হয়, এবং সেটার ভিতরে কিন্তু একটা প্রোডাক্টের লিস্টও থাকে। যেমন ধরেন আমি বলতে পারি টপ 10 বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, এটা আমার কি একটা লং টেল কিওয়ার্ড হলো, তাই না? সবাই তো বুঝতে পারতেছি লং টেল কিওয়ার্ড না এটা? যদি বলি যে টপ 10 বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ বা টপ 10 বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, এটা কি কি কিওয়ার্ড হয় বলেন? লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড Long tail হইলো। হবে। এছাড়াও আমরা আরো ক্লাসিফিকেশনও কিন্তু এটাকে ফেলতে পারি, তাই না? কারণ এটা একটা প্রোডাক্ট বেসড কিওয়ার্ডও হচ্ছে আমার, তাই না? জি স্যার। মাল্টিপল কিওয়ার্ডও হচ্ছে। যাই হোক, সো আমাদের হচ্ছে এই কন্টেন্টটা যখন আমরা লিখি তখন আমরা কি করি, একটা প্রোডাক্টের লিস্ট ধরে একটা লং টেল কিওয়ার্ডকে টার্গেট করে আমরা এই কন্টেন্টটা লিখি। আরেকটা হইতে পারে হাউ টু কন্টেন্টস, লাইক ধরেন যে আমি একটা কন্টেন্ট লিখলাম হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন। সো আপনি কিভাবে, আচ্ছা একটু মিউট করে দিয়েন যাতে রিপিট না হয় কথাগুলো। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমরা আরেকটা কন্টেন্ট লিখতে পারি রিসোর্স আর হাউ টু টাইপের। সো রিসোর্সটা হচ্ছে কেমন হয়, যেমন আপনি কোনো একটা, সাপোজ ধরেন আপনি হয়তো কক্সবাজারের ট্রাভেলটা কিভাবে ইজিলি করা যায় এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, এটাও কিন্তু একটা রিসোর্স টাইপের হয়, হ্যাঁ। বা হাউ টু চুজ এ বেস্ট স্মার্টফোন বা হাউ টু চুজ দ্য বেস্ট স্মার্টফোন, এটা যখন আমি লিখতেছি তখন কি আমি কিছু ট্রিক্স এন্ড টিপস শেয়ার করতেছি বা কিছু ইনফরমেশন শেয়ার করতেছি, যেটা জানা থাকলে আপনি কি খুব সহজে একটা স্মার্টফোন চুজ করতে পারবেন। এই যে এই টাইপের যে কন্টেন্ট গুলো হয় এগুলোকে আমরা বলি হচ্ছে হাউ টু কন্টেন্ট, হ্যাঁ। এন্ড ডব্লিউএস কিওয়ার্ড কে টার্গেট করে এই কন্টেন্ট গুলো নরমালি লেখা হয়। এখন আসি, আমরা যদি একটা কোয়ালিটি কন্টেন্ট লিখতে চাই তাহলে আমরা কোন প্রসেসে আগাবো বা কিভাবে আমরা আগাতে পারি। সো একটা কোয়ালিটি কন্টেন্ট লেখার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে স্টাডি অ্যাবাউট দ্য প্রোডাক্ট। আপনি যে প্রোডাক্টটা বা যে সার্ভিস বা যে টপিক নিয়ে কিনা আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওই টপিকটা সম্বন্ধে আপনাকে প্রচুর পড়াশোনা করে নিতে হবে। কারণ আপনি যদি একটা সিস্টেম সম্বন্ধে না জানেন আপনি তো সেটা নিয়ে লিখতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, শুরুতে ওই প্রোডাক্টটা সম্বন্ধে লিখতে হবে, পড়তে হবে। তো ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা সম্বন্ধে আপনি কোথা থেকে পড়তে পারেন, যেমন আপনি একটা অথরিটি সাইট থেকে পড়তে পারেন। এখন অথরিটি সাইট বলতে আমি কি বলতেছি, যেমন ধরেন আমি মোবাইল ফোন নিয়ে লিখতে চাই, হ্যাঁ। সো আমি ধরেন এখানে সার্চ করলাম বেস্ট মোবাইল বা বেস্ট স্মার্টফোন, বা যেটা আমরা বলতেছিলাম যে টপ 10 বেস্ট স্মার্টফোন ইন ধরেন 2022, এটাই দিয়ে দিই। আচ্ছা এখন দেখেন এইখানে কিছু ওয়েবসাইট আমার চলে আসছে না, ফার্স্ট পেজে একদম ফার্স্ট পজিশনের র্যাঙ্কে আছে না। সো আমি এগুলোকে ধরতে পারি না খুব ভালো একটা অথরিটি সাইট হিসেবে। সো এরা দেখেন এই টপিকটা সম্বন্ধেই তো এরা অনেক কিছু লিখছে, তাই না? সো এইখান থেকে আমি পড়তে পারি। আবার দেখেন এই যে এই একটা সাইট আছে, এই সাইটটাকে আমি একটা অথরিটি সাইট বলতে পারি না, যেহেতু এটা আমার কি একদম ফার্স্ট পেজে ফার্স্ট 2 পজিশনের ভিতরে আছে। সেগুলো এক একটা অথরিটি সাইট, এগুলো থেকে আমি পড়তে পারি, কেমন। এরপরে যেটা বলা আছে দেখেন কোম্পানি ওয়েবসাইট। এখন দেখেন
আমি যখন এই পেজটাতে আসলাম, সে দেখেন কি করছে, অ্যাপেল ফোন 13 এটা নিয়ে এসে লিখছে, তাই না? সো এখন অ্যাপেলের নিজস্ব তো একটা সাইট আছে, তাই না? সো আমি কি করতে পারি বলেন, আমি অ্যাপেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি এই 13 প্রো সম্বন্ধে পড়তে পারি না বলেন? আমি যদি লার্ন মোরে ক্লিক করি, তাহলে এই আইফোন 13 প্রো সম্বন্ধে একদম ডিটেল আমি এই কোম্পানি ওয়েবসাইটটা থেকে দেখে নিতে পারবো না, যে এরা কি কি লিখছে বা কি কি লিখে নাই, কি কি জিনিস দিছে, তাই না? সো এদের থেকেও কিন্তু আমি অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাব। হ্যাঁ, যে এটাতে আমার কি কি জিনিস আছে, কোথায় কোথায় আপনার হচ্ছে কোন কোন ফিচার গুলো এনাবেল করা হয়েছে, আদার্স ভার্সনের থেকে এটার ডিফারেন্সটা কোন জায়গায়, টোটাল জিনিসগুলো আমি তো এখান থেকে পড়তে পারবো, তাই না? সো এই যে দেখেন 2.2x মোর লাইট ইন নাইট ভিউ, ঠিক আছে? সো অনেক ধরনের ফিচার কিন্তু এটার ভিতরে আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। হ্যাঁ, এই যে মোর জুম বুম এরকম করে বলতেছে, মানে অনেক বেশি জুম ইন করতে পারতেছেন আপনি আগের থেকে। এই যে 6s অপটিক্যাল জুম রেঞ্জ অ্যাক্রস দ্য সিস্টেম। সো অনেকগুলো অপশনস কিন্তু আপনার আছে, হ্যাঁ, যেগুলো সম্বন্ধে ইন ডিটেলস আপনি এই কোম্পানি ওয়েবসাইট থেকে কিন্তু আপনি জানতে পারতেছেন। ক্লিয়ার? অনেক লেখা আছে। সো আপনার কাজ কি, আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট বেস লেখা লিখেন, আপনি এটার মেইন যে কোম্পানি সাইট আছে সেখান থেকে আপনি আরেকটু পড়াশোনা করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, রিলেটেড প্রোডাক্ট রিসার্চ। এখন বলতে পারেন ভাই আমি লিখবো আইফোন 13 নিয়ে, তাহলে আমি রিলেটেড প্রোডাক্ট সম্বন্ধে কেন রিসার্চ করব? একটা জিনিস একটু চিন্তা করেন, ধরেন আইফোন 13 প্রো এই ফোনটার সাথে রিলেটেড আর কি কি প্রোডাক্ট হইতে পারে এই রেঞ্জে, আদার্স যে ফোন আছে এগুলো সবগুলাই আপনি রিসার্চ করতে পারেন। কেন? কারণ দেখেন আপনি কি দিচ্ছেন আর বাকিরা কি দিচ্ছে, এই দুটা জিনিসের ভিতরে আপনি যদি সুন্দর একটা কম্পারিজন দিতে পারেন, হ্যাঁ, বা আপনি যদি এই দুইটা জিনিসের ভিতরে একটা ডিফারেন্সিয়েট করতে পারেন, তখন দেখবেন আপনার যারা ভিজিটর আছে তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ আপনি আসলে একটা কোয়ালিটি ফোন সেল করতেছেন বা একটা কোয়ালিটি কন্টেন্ট আপনার এটা, তাই না? সো এই কারণে আপনার লিখতে হইলে কিন্তু আদার প্রোডাক্ট সম্বন্ধে আপনার জানতে হবে যে তারা কি দিচ্ছে আর আমরা কি দিচ্ছি। এরপর যেটা আছে দেখেন অ্যামাজন কমেন্টস। আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখতে চাচ্ছেন সেটা যদি অ্যামাজনে সেল হয়, তাহলে আপনার আরেকটা কাজ হচ্ছে আপনি অ্যামাজনে গিয়ে, হ্যাঁ, এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু দেখেন। তো যেমন দেখেন আমি অ্যামাজনে আসলাম, এই প্রোডাক্টটা যেমন সেল হইতেছে, হ্যাঁ। তো আমি যদি অ্যামাজনে একদম নিচে চলে আসি, এই যে দেখেন অনেকে এটা সম্বন্ধে বিভিন্ন কমেন্টস লিখছে, কেমন? সো এই কমেন্ট গুলা পড়লে কিন্তু আপনি এই ফোনটা সম্বন্ধে অনেক ডিটেলস জানতে পারবেন, যে সে কেন ধরেন 3 স্টার রিভিউ দিল বা সে কেন 2 স্টার রিভিউ দিল, টোটাল জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারতেছেন, কেমন? সেই জন্য আমার কাজ কি, আমি অবশ্যই যদি দেখি যে এটা আমার অ্যামাজনে সেল হইতেছে, তাহলে আমি অবশ্যই অ্যামাজনে যাব, গিয়ে এই কমেন্টস গুলা পড়বো, যাতে করে আমার কি নলেজটা অনেক বেড়ে যায় এই প্রোডাক্টটা সম্বন্ধে। ক্লিয়ার? ওকে, এরপরে আমার কি কাজ দেখেন, রাইট অ্যাজ অ্যান এক্সপার্ট। এভরিওয়ান ওয়ান্টস টু হিয়ার ফ্রম অ্যান এক্সপার্ট। আপনি যখন লিখবেন আপনার লেখার ভাষাটা একজন এক্সপার্টের মতো হইতে হবে। এখন এইটা আসলে কি জিনিস যে আমার লেখার ভাষাটা এক্সপার্টের মতো শুনতে হবে কেন? একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করছি, আমরা আমাদের টিচারদের কথাগুলো শুনতাম কেন? রিজন হচ্ছে আমাদের টিচার যারা আছেন তারা ওই সাবজেক্টটার উপরে এক্সপার্ট, তাই না? সো ওনারা আমাদেরকে যেভাবে বলতেন আমরা সেইভাবে পড়াশোনা করছি, এবং আমরা ওনাদের যে স্পিচ গুলা ছিল সেগুলো আমরা শুনছি। রিজন কি? তারা এক একজন কি ওই টপিকটার উপরে এক্সপার্ট। তো আপনি যখন একটা টপিক সম্বন্ধে কন্টেন্ট লিখবেন, আপনার লেখাটা এমন হইতে হবে যাতে সেটা পড়লে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আপনি এই টপিকটাতে বেস্ট। দেখবেন আমরা যখন কোনো মোবাইল শপে মোবাইল ফোন কিনতে যাই, আমাদেরকে যারা মোবাইলগুলো হচ্ছে দেখায়, ওইখানে যারা সেলস পারসন থাকে, এরা দেখবেন এত কনফিডেন্টলি আপনার সামনে ইলাবোরেট করবে একটা ফোনের ব্যাপারে, যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ফোনটা সম্বন্ধে ওর অনেক ভালো নলেজ আছে। আর যার ওই ফোনটা সম্বন্ধে অনেক ভালো নলেজ থাকে সেই কিন্তু আপনার সামনে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। ইভেন ওই ফোনটা যদি অনেক লো কোয়ালিটিরও হয়, দেখবেন সে কথাটা এত কনফিডেন্টলি আপনাকে বলবে যে আপনার কাছে মনে হবে না ফোনটা আসলে অনেক ভালো। সো ব্যাপারটা হচ্ছে আপনার লেখার ল্যাঙ্গুয়েজটাও এরকমই হইতে হবে যাতে তার কাছে মনে হয় বা আপনার ভিজিটরের কাছে মনে হয় যে আসলে আমার কি এই
ইয়েটা অনেক ভালো, এই ফোনটা অনেক ভালো, কেমন? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রাইট অ্যাজ অ্যান এক্সপার্ট, আমরা কি করব, একজন এক্সপার্টের মতো করেই লিখবো। ক্লিয়ার? এরপরে যেটা আছে দেখেন, মেক দ্য কন্টেন্ট এঙ্গেজিং, পার্সোনালাইজ স্টোরিজ, সাকসেস স্টোরিজ, এক্সাম্পলস, স্টেটস অ্যান্ড আস্ক কোশ্চেন এট দ্য এন্ড। আপনি যেটা করবেন, আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টটাকে আপনার কিন্তু একটু এঙ্গেজিংও করতে হবে। মানে এঙ্গেজিং মানে কি? এঙ্গেজিং মানে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা পড়ে মানুষ যাতে এই কন্টেন্টের সাথে কোনো একটা ইন্টারাকশনে যায়, এই টাইপের কিছু আমার রাখতে হবে। আর এটা আমরা কিভাবে আনতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা একটা পার্সোনালাইজ স্টোরি শেয়ার করতে পারি। যেমন কিছুদিন আগে আমি আমার একটা পার্সোনাল স্টোরি, হ্যাঁ, বা আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাশন করছিলাম। ওই দিন কিন্তু আপনাদের সবার ইন্টারেস্ট অনেক বেশি ছিল, ভাইয়া মাঝে মধ্যে গল্প করলে বা আপনি যদি ইন্সপিরেশন দেন তাহলে আমাদের খুব ভালো লাগে। সো ওই দিন কিন্তু আপনারা ফুল মনোযোগ দিয়ে একদম ফুল আমার পার্সোনাল স্টোরি গুলা খুব সুন্দরভাবে শুনছেন। এটা রিজন কি? মানুষের আসলে অন্যের গল্প শুনতে ভালোই লাগে। সো আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি এক্সপ্লেন করবেন, তখন ট্রাই করবেন আপনার একটা ইনসিডেন্ট আপনি এখানে শেয়ার করার চেষ্টা করবেন। সো তখন কি হবে, পিপল অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল স্টোরিটা শুনতে চায়। ধরেন আপনি আইফোন 13 প্রো নিয়ে লিখতেছেন, সো আপনি এটাই করবেন, আপনি কি করবেন, আপনি জানাবেন যে আইফোন 13 প্রো ইউজ করে আপনার কাছে কেমন বোধ হচ্ছে বা আপনি কেমন ফিল করতেছেন। সো তখন কি হবে, মানুষ ওই কথাটা শুনে আরো বেশি ইন্টারেস্টেড ফিল হয় এবং আরো বেশি মোটিভেটেড ফিল হয় যে ওকে ফাইন, ও যেহেতু ভালো ইউজ করে ভালো মনে হইতেছে ওর কাছে, তাহলে আমিও এটা ভালোই পাবো, তাই না? নর্মালি দেখবেন আমরা একটা ফোন কেনার আগে আমাদের যদি রিলেটিভ বা কোনো ফ্রেন্ড যদি ওই ফোনটা কিনে থাকে, আমরা কিন্তু ওরে আগে আস্ক করি, তাই না? এই তুই একটু বলতো দোস্ত কি অবস্থা, ফোনটা কেমন চালায়, কেমন মজা পাইতেছিস, তাই না? সো এক্স্যাক্টলি এই জিনিসটা আমার প্রয়োজন। দেন যেটা আছে সাকসেস স্টোরিজ। তো লাইক আপনি আপনার কিছু সাকসেস স্টোরি শেয়ার করতে পারেন। এখন এটা প্রোডাক্ট বেস বা আপনার হচ্ছে টপিক বেসড একটু ভেরিয়েশন হতে পারে। এখন ধরেন আপনি একটা মোবাইল ফোন কিনছেন, এখন এইখানে আপনার আসলে সাকসেস স্টোরি কি হইতে পারে? আপনি হয়তো এটা করতে পারেন যে আপনি বলতে পারেন, এটাকে কি বলে, ধরেন আপনি যে এই টাকাটা দিয়ে আপনি ইয়েটা কিনলেন, মানে অন্য কোনো ফোন না কিনে যে এই ফোনটা কিনলেন, এতে আপনার কি বেনিফিট হলো, এটাও কিন্তু আপনার এক ধরনের সাকসেস স্টোরি হতে পারে। কেমন? সো আপনি সেটা এখানে এক্সপ্লেন করতে পারেন যে ওকে ফাইন, এই ফোনটা কিনে আমার, অন্য ফোন না কিনে এটা কিনে আমার এই বেনিফিট গুলো হয়েছে। সো এটাও অনেক এঙ্গেজিং হয়। এরপরে যেটা আছে দেখেন এক্সাম্পল, আপনি কিছু এক্সাম্পল দিতে পারেন। হ্যাঁ, যে এই যে দেখেন আমি এই ফোনটা কিনে এটা দিয়ে ছবি তুলছি, এটা ছবি রেজুলেশন দেখেন এত সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এরকম আপনি চাইলে এক্সাম্পল দিতে পারেন। এরপর যেটা আছে, আপনি স্টেট দেখাইতে পারেন যে দেখেন এই একটা ফোন আর এই একটা ফোন, এই দুইটা ফোনের ভিতরে আমি কি কিছু স্টেট আপনাকে দেখাইলাম। তো এরকম আপনি কিছু স্টেট দেখাইতে পারেন। হ্যাঁ, এবং সবশেষে আপনি চাইলে একটা কোশ্চেন আস্ক করতে পারেন যে আপনারা তো এই ফোনটা ইউজ করছেন অনেকেই, সো আপনাদের স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেন বা আপনাদের একটা কমেন্টস আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বা আপনারা কেমন পাইছেন ইউজ করে, কতটুকু মজা পাচ্ছেন, বা আপনাদের এই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদের কি আছে বলার মতো কথা আছে, সেটা আমাদের সাথে শেয়ার করেন। তো এরকম আপনি কোশ্চেন আস্ক করতে পারেন। তখন কি হবে, মানুষ আপনার কন্টেন্টটা পড়ে সেই কন্টেন্টের নিচে এসে রেসপন্স করবে। এন্ড আপনি যখন কনভারসেশন স্টার্ট করতে পারবেন আর একটা কাস্টমারের সাথে বা একটা ভিজিটরের সাথে, তখন আপনার সেলস হওয়ার সম্ভাবনাটা কি সবচেয়ে বেশি, এবং আপনার কন্টেন্টটাও কিন্তু র্যাঙ্কে চলে আসবে খুব ফাস্ট। ক্লিয়ার? কজ অ্যাকচুয়ালি ট্রেন্ড বলে একটা ফ্যাক্ট আছে, যখন একটা কন্টেন্টে খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি এঙ্গেজমেন্ট চলে আসে, তখন গুগল ওই টপিকের উপরে ওই কন্টেন্টটাকে ফার্স্টে রাখার চেষ্টা করে। কজ কি, গুগলও বুঝতে পারে যে হ্যাঁ এই কন্টেন্টটা আসলেই আমার হচ্ছে কি ভ্যালুয়েবল, অ্যাডিশনালি হচ্ছে এখানে অনেক ইনফরমেশন আছে বলেই তো মানুষ এটার সাথে এঙ্গেজ হচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপরে আসি, মেক দ্য কন্টেন্ট ইজি টু রিড, সিম্পল সেন্টেন্স, ইজি ওয়ার্ড, বেটার রিডেবিলিটি অ্যান্ড নো গ্রামাটিক্যাল মিস্টেক্স। আপনি যে কন্টেন্টটা লিখবেন, কন্টেন্টটা অবশ্যই ইজি টু রিড হইতে হবে, মানে পড়তে ইজি হইতে হবে। এখন পড়তে ইজি এটা কিভাবে করে? সর্বপ্রথম কথা, আপনি সিম্পল সেন্টেন্সে লিখবেন। তিন ধরনের সেন্টেন্স থাকে না, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সো আমরা চেষ্টা করবো অলওয়েজ কি সিম্পল সেন্টেন্সে লিখতে। ক্লিয়ার?
এরপর যেটা আছে দেখেন ইজি ওয়ার্ড। আমরা অনেক সময় ইংরেজিতে অনেক ভালো পারি বলে পারদর্শিতা দেখানোর জন্য পাগল হয়ে যায়, তাই না? একটা কিছু লিখতে দিলে ওটার ভিতর এমন এমন ওয়ার্ড লিখবো যে ওই ওয়ার্ডের অর্থ বের করার জন্য আমার 10-12 হচ্ছে ডিকশনারি খুলে বসতে হয়, তাই না? সো এই ধরনের কাজ করা যাবে না। আপনি এমন ভাবে কন্টেন্টটা লিখবেন যাতে আপনার কন্টেন্টটা পড়তে ভিজিটরের ডিকশনারি খুলে বসতে না হয়। কারণ একটা জিনিস চিন্তা করেন, একজন ভিজিটর তার যদি হচ্ছে আপনার কন্টেন্ট পড়ার জন্য ডিকশনারি খুলে বসতে হয়, তাহলে ভাই ও জীবনে আপনার কন্টেন্ট পড়বে না। কারণ 2 মিনিট পড়বে, পড়ে আবার আপনার ডিকশনারিতে যাইবো একটা ওয়ার্ডের অর্থ খুঁজতে, আবার এসে আপনার কন্টেন্ট পড়বে, এত প্যারা আসলে কারো নাই। হ্যাঁ, সো এই জন্য আমরা অলওয়েজ কি করব, ফিমিলিয়ার ওয়ার্ডস গুলা ব্যবহার করার চেষ্টা করব। হ্যাঁ, যেগুলা কিনা আমরা হচ্ছে অলওয়েজ চোখের সামনে দেখি, সবাই ইউজ করি। হুম, সো ওই রকম ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এতে করে সুবিধা হবে কি, যে কন্টেন্টটা পড়তেও তাদের কাছে ইজি লাগবে, তারা কন্টেন্টটা থেকে বের হয়েও যাবে না। আর আপনি যদি অনেক হার্ড হার্ড ওয়ার্ড ইউজ করেন, তখন ওই যে একবার বের হয়ে যাবে ডিকশনারি খুঁজতে, আর আপনার ওয়েবসাইটে আর আসবে না। সেই জন্য চেষ্টা করবেন সবসময় কি ইজি ওয়ার্ড ইউজ করতে। এন্ড এরপরে যে কথাটা লেখা আছে বেটার রিডেবিলিটি, এইটা একটু বুঝতে হবে এই জিনিসটা আসলে কি। বেটার রিডেবিলিটিটা ডিপেন্ডস অন প্রেজেন্টেশন, যে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, এই জিনিসটার উপরে আপনার বেটার রিডেবিলিটিটা ডিপেন্ড করে। সো আমি যদি একটু আসি, ধরেন এই যে আমি সার্চ করলাম টপ 10 বেস্ট স্মার্টফোন লিখে, সো উনি একটা কাজ করছে, দেখেন উনি এই যে যে টোটাল কন্টেন্টটা দেখতেছেন, যদিও এই প্যারাগ্রাফটা ওনার একটু বড় হয়ে গেছে, বাট আমি সাজেস্ট করতাম যে ওনার প্রত্যেকটা প্যারাগ্রাফ যদি এই এতটুকু সাইজের হইতো তাহলে আরো বেস্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, উনি কিন্তু এই পুরাটাকে একটা প্যারাগ্রাফে লিখতে পারতেন, তাই না? এইখানে যত লেখা আছে পুরাটাকে উনি একটা প্যারাগ্রাফে লিখতে পারতেন, সেটা না করে উনি একটা দুইটা তিনটা চারটা প্যারাগ্রাফে ভেঙে তারপরে লিখছেন। সো এটাই আসলে অ্যাকচুয়াল বেটার ওয়ে। কারণ এখন দেখেন, আপনারা যদি আমি বলি এই কন্টেন্টটা পড়েন, আপনার ভিতরে কিন্তু ভয় আসতেছে না যে ও মা কন্টেন্টটা মনে হয় বিশাল বড়। বাট এমন যদি হয়তো উনি পুরাটারে একটা প্যারাতে লিখতেন, তাহলে আপনি ওয়ার্ডের এত সংখ্যা দেখে আপনার নিজেরই পাগল লাগতো, আপনি বলতেন ভাই থাক আমি এটা আর পড়ুম না। ঠিক আছে, এই যে দেখছেন সবাই সেম কাজটা করে, একটু ছোট ছোট করে প্যারা করে দেয়। এটা কি বলে বেটার রিডেবিলিটি এন্ড বেটার প্রেজেন্টেশন। হ্যাঁ, দেখবেন এই যে দেখেন সেম একটুখানি লিখলো দেন একটা প্যারা, তো এরকম শর্ট প্যারা করে লিখবেন। এতে আপনার হচ্ছে গিঞ্জি গিঞ্জিও লাগবে না, এবং যারা ইউজার আছে তাদের কাছে ইজি লাগবে যে ওকে ফাইন, আমার কি এই লেখাটা পড়তে অনেক বেশি কষ্ট হবে না, অল্প আছে আমি পড়ে ফেলি। এরপর যেটা আছে গ্রামাটিক্যাল মিস্টেক্স করা যাবে না, এইটা একদম ম্যান্ডেটরি। ভুল করেও গ্রামাটিক্যাল মিস্টেক্স করা যাবে না। সো এটার জন্য গ্রামারলি আছে, গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার ব্রাউজারে গ্রামারলি এক্সটেনশন লিখা যদি সার্চ করেন, এই যে গ্রামারলি এক্সটেনশন লিখা যদি সার্চ করেন এটা পেয়ে যাবেন, এটা অ্যাড করে নেবেন। সো যখন আপনি কোনো কিছু লিখা শুরু করবেন ও আপনাকে সাজেস্ট দিবে। হ্যাঁ, যেমন আমি একটু জাস্ট আপনাদেরকে যদি লিখে দেখাই, যেমন ধরেন আমি ভুল লেখা শুরু করি, দেখেন আমি একটু ভুলভাল লিখলাম, তো আমি ভুলভাল লিখার সাথে সাথে ও দেখেন আমাকে সাজেশন দিচ্ছে। এই যে দেখেন এটার উপরে ক্লিক করলে দেখছেন আমার কিন্তু সে আমাকে কি সাজেশন দিয়ে ওয়ার্ডটাকে ঠিক করে দিল। ইভেন আইটা বড় হাতে লেখা হচ্ছে সে এটাও ঠিক করে দিচ্ছে, তাই না? আবার ধরেন আমি যদি এখানে ইট লিখি, আমি ভাত খাই, তাই না? এখন এই ইটের যদি আমি ভুল করে লিখি, দেখেন আমি যখন এটা ভুল করব দেখবেন ও আমাকে সাজেস্ট করবে যে তুমি এটা ভুল করছো, দেখছেন? সো আমি এটাকে ফিক্স করে নিতে পারতেছি, এটা হচ্ছে গ্রামারলির কাজ। সো গ্রামারলি এক্সটেনশনটা আপনার ব্রাউজারে রাখতে পারেন, আপনি যখন লিখবেন তখন কি সে আপনাকে সাজেশন করবে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক্স হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম কমে যাবে। ক্লিয়ার? তারপরে যেটা আছে দেখেন কম্পাইল অল এক্সপার্টস ওপিনিয়ন। আপনি আপনার কন্টেন্টের ভিতরে কিছু এক্সপার্টদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন। যেমন ধরেন এই যে আমরা মোবাইল নিয়ে বারবার বলতেছিলাম, ধরেন আপনি মোবাইল নিয়ে একটা কন্টেন্ট লিখতে চান, সো আপনি কি করতে পারেন, মোবাইল নিয়ে অনেক এক্সপার্টরাই তো অনেক কিছু বলে রাখছেন, তাই না? সো আপনি কি করতে পারেন, ওইরকম এক্সপার্টদের থেকে কিছু কথা নিয়ে আসতে পারেন যে এরা মোবাইল ফোন এক্সপার্ট, এই মোবাইলটা সম্বন্ধেই কথা বলছে। সো তখন কি হয়, ভিজিটররা যখন দেখে যে একজন এক্সপার্ট এই প্রোডাক্টটাকে ভালো বলতেছে,
তখন তার একটা কনফিডেন্স পায়, ওকে ফাইন, একজন এক্সপার্ট যেহেতু এটা ভালো বলছে, দ্যাট মিনস এই প্রোডাক্টটা ভালো। সো এরকম আপনি যদি পসিবল হয় তাহলে কিছু এক্সপার্টদের ওপিনিয়ন শেয়ার করবেন, এতে করে কি আপনার ভিজিটররা কনফিডেন্ট পাবে আপনার প্রোডাক্টটার উপরে এবং তারা সেটা নিয়ে নিবে এবং আপনার কন্টেন্টটাকেও তারা ভ্যালুয়েবল ভাববে। ক্লিয়ার? সো আমরা এইভাবে কাজ করতে পারি। এন্ড দেন যে কথাটা বলা আছে দেখেন, ফোকাস মোর অন বেনিফিটস, ফিচার ডাজ নট সেল প্রোডাক্ট, বেনিফিট ডাজ। এই কথাটা একটু বুঝতে হবে ভাই। ধরেন এগেন আসি আইফোন 13 প্রো নিয়ে। আইফোন 13 প্রো এটার প্রাইস ধরতে পারেন আপনি 1,30,000 থেকে 1,50,000-এর ভিতরে। এখন একটা 1.5 লাখ টাকার ফোনে যে ফিচার আছে, আমি যদি বলি আমাদের 30,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনের কথা যদি বলি, ওইটাতে মোটামুটি কাছাকাছি সেম ফিচারই আছে। আপনি দেখবেন আপনি শাওমি টমি এগুলার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন 30 দিয়া, আপনি আরামসে এটার ভিতরে 256 জিবি স্টোরেজ পাইবেন, র্যাম পাইতে পারেন 6 জিবি, ঠিক আছে, ইভেন ক্যামেরা ট্যামেরা সব বেশি পাবেন। কিন্তু 1.5 লাখ টাকার একটা আইফোনে আইসা দেখবেন আপনি এতগুলা ফিচারও নাই। ইভেন আইফোনের ক্ষেত্রে কি হইতেছে, আপনারা বিভিন্ন সফটওয়্যার পারচেস করে ইউজ করতে হইতেছে, আর অ্যান্ড্রয়েড ফোনে যা দেখেন ওই ফিচার গুলা সব ফ্রিতে দিয়ে দিতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, 30,000 টাকার ফোনে যদি আমার এত এত ফিচার্স থাকে, এত এত বেনিফিটস আমি পাই, তাহলে আমি কেন আসলে 1.5 লাখ টাকা দিয়ে ওই ফোনটা কিনি, বা মানুষ কেন এই 1.5 লাখ টাকা দিয়ে ফোনটা কিনে? বলেন, কে বলতে পারেন? বলতে পারেন কেন কিনে মানুষ? ব্র্যান্ড ইমেজ। ভাই আপনি আসলে শিওর যে শুধু একটা ব্র্যান্ড দেখানোর জন্য আপনি হচ্ছে 1.5 লাখ টাকার চুনা খাবেন? না, ঠিক ব্র্যান্ড ইমেজ না, কমপ্লিট আসলে লাইফস্টাইলটা ইজি বা ইউজার ফ্রেন্ডলি অনেক। আচ্ছা, দেখেন এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটা হচ্ছে বেনিফিট। আমরা ওই ফোনটাতে অ্যাকচুয়ালি বেনিফিট অনেক বেশি পাই। যেমন ধরেন আপনি 30,000 টাকা দিয়ে যে ফোনটা কিনবেন, এটা লনজিভিটি থিঙ্ক করেন। আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো যখন কিনেন, এটা যত দামি হোক না কেন, ম্যাক্সিমাম আমি বলতে পারি যে এটা আপনার হয়তো আপনাকে একটা প্রপার সাপোর্ট দিতে পারে হয়তো 2 বছর, ম্যাক্সিমাম 2 বছরও দিবে না, তার আগে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফোনগুলো অনেক হ্যাং করে, তাই না? বাট একটা আইফোন আপনি যদি ধরেন যে ইয়ে দিয়ে কিনেন, 1.5-2 লাখ টাকা দিয়ে কিনেন, এই ফোনটা থেকে আপনি মোটামুটি 5-6 বছরে যদি ইউজ করেন, দেখবেন আপনার আইফোন কখনো হ্যাং করে না। অ্যাডিশনালি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি লোডিং স্পিডটা অনেক কম পান। মানে হচ্ছে, আমি লোডিং স্পিড বলতে বুঝাচ্ছি যে যেই ফোনটা আপনি পারচেস করতেছেন, এই ফোনটা টাচ স্মুথ অনেক বেশি, মানে অনেক বেশি স্মুথ থাকে টাচ আইফোনের, যেটা কিনা একটা আদার্স আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এগুলার টাচ কিন্তু এত বেশি স্মুথ না। কেমন? সো এই দিক থেকে অনেক বেনিফিট পাওয়া যায়। দেন আমরা যদি বলি যে আইফোনের ওই ধরেন আইফোনের 10 মেগাপিক্সেল ক্যামেরাতে যেই রেজুলেশনের পিকচার আপনি পাবেন, আপনি হয়তো অ্যান্ড্রয়েডের ওই 20 মেগাপিক্সেল ক্যামেরাতেও এত হচ্ছে আপনি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে ফোন ছবি কিন্তু আপনি পাচ্ছেন না। সো এই যে যে জিনিসগুলো বলছি, এগুলো কিন্তু একটাও ফিচার না, এগুলা কিন্তু সবগুলা কি আমার বেনিফিট। তো এখন দেখেন, এই বেনিফিট গুলা কিন্তু আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে হ্যাঁ এই বেনিফিট গুলো আসলে কিন্তু আমি পাচ্ছি। আর এগুলাই কিন্তু নর্মালি একজন ইউজার সবচেয়ে বেশি খুঁজে, যে ভাই আমার টাকা যায় যাক সমস্যা নেই, কিন্তু আমি একটা ক্যামেরা নিয়ে ঘুরতে পারবো না, আমার হাতে এমন একটা ফোন চাই যেটা দিয়ে কি আমি একটা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে চাই, তাই না? তারপর হচ্ছে আমি যেহেতু এত দাম দিয়ে একটা ফোন কিনবো, এটা লনজিভিটি অনেক বেশি হইতে হবে, এটা টাচ অনেক বেশি স্মুথ হইতে হবে, আদারওয়াইজ আমার আসলে ওই কম দামি ফোন কিনে তো আমার লাভ নেই, কারণ আমার যদি ফোনটা একটু হ্যাং বেশি করে তাহলে তো আমার হইলো না, তাই না? আবার এডিশনালি দেখবেন, একটা অ্যান্ড্রয়েড ফোনে র্যাম যদি বলে দেয় 6 জিবি আছে, আপনি যখন কয়েকটা গেম ইনস্টল করেন দেখবেন আপনার 3 জিবিও যদি স্পেস খালি থাকে তাইলেও দেখবেন ফোন অনেক স্লো হয়ে গেছে। বাট আপনার যদি অ্যান্ড্রয়েড বলেন, মানে আইফোন যদি বলে যে এটাতে 6 জিবি র্যাম আছে, আপনি এটার টোটালি 6 জিবি র্যামই প্রপার ইউজ করতে পারবেন। হ্যাঁ, দেখবেন যে আপনার ফোন এত তাড়াতাড়ি কখনোই হ্যাং করতেছে না। তো এগুলা কিন্তু কোনো ফিচার নাই, এগুলা কিন্তু সবই আমার বেনিফিটস। আর এই কারণেই কিন্তু এত টাকাতে আইফোন গুলো সেল হয়, আদারওয়াইজ কিন্তু আইফোন গুলো সেল হইতো না। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের কি করা উচিত। তাহলে আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করব, আমরা সবচেয়ে বেশি ফোকাস হব কি বেনিফিটের দিকে।
আমরা ফিচার তো অবশ্যই বলেই দিব যে হ্যাঁ আমার এই ফোনটা বা আমার এই প্রোডাক্ট বা আমার এই সার্ভিসের এই ফিচার আছে, বাট আমরা সবচেয়ে বেশি ফোকাস থাকবো আমাদের বেনিফিটের উপরে, যাতে করে কি আমরা বেনিফিটটা দিয়ে আমাদের যারা কাস্টমার থাকবে বা যারা ভিজিটর থাকবে তাদেরকে আমরা ইজিলি কনভিন্স করতে পারি। এরপর আমার যেটা আছে দেখেন, সেটা হচ্ছে রিসোর্স আর হাউ টু কন্টেন্ট ম্যাক্স। যখন আমি একটা ওয়েবসাইট নিয়ে কন্টেন্ট লিখবো, মানে ওয়েবসাইটের জন্য আমি কন্টেন্ট পাবলিশ করব, তখন আমাকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আমার ওয়েবসাইটে রিসোর্স আর হাউ টু কন্টেন্ট বেশি বেশি দিতে পারি। এটার সুবিধা কি, অ্যাকচুয়ালি পিপল কিন্তু নলেজ বা ইনফরমেটিভ কন্টেন্ট খুঁজতেই সবচেয়ে বেশি আসে একটা ওয়েবসাইটে। সো আমি যদি ওই টাইপের কন্টেন্ট গুলো শেয়ার করে রাখি, তাহলে এগুলো থেকে আমি বেনিফিটটা অনেক বেশি পাই, মানে আমার সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা অনেক ইজি হয়। এবং এই ধরনের কন্টেন্ট গুলাতে আপনি ওয়ার্ডের সংখ্যা অনেক বেশি করে লিখতে পারেন। সো অনেকগুলো বেনিফিট থেকে আমাদের কি করা উচিত, এই রিসোর্স আর হাউ টু কন্টেন্ট যদি আমরা বেশি দেই, তাহলে দেখা যায় আমাদের সাইটের কন্টেন্ট প্রেজেন্ট করতে ইজি হয় এবং ওই কন্টেন্ট গুলো দিয়ে আমরা র্যাঙ্কটাও খুব ইজিলি করতে পারি। তো যখন কন্টেন্ট লিখবেন এই জিনিসটা একটু মাথায় রাখেন। এছাড়া কতগুলা ম্যান্ডেটরি ফিচার আছে যেগুলাকে আমরা অন পেজ এসইও ফ্যাক্টর বলি। যেমন শুরুতে যেটা আছে, মেক শিওর ইউর কন্টেন্টস আর মিনিমাম 800 ওয়ার্ড লং। যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন, মাথায় রাখতে হবে ওয়েবসাইটের কন্টেন্ট যদি হয় তাহলে সেটার মিনিমাম 800 ওয়ার্ড কি লং রাখা উচিত, মানে বড় করা উচিত। দেন আপনি যখন কন্টেন্টটা লিখবেন, কন্টেন্টের আপনার ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে, যেটার তার টার্গেট করে আপনি আপনার কন্টেন্টটা লিখবেন, সেই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আপনার কন্টেন্টের টাইটেলে ইউজ করতেই হবে বাধ্যতামূলক। এই সেম কিওয়ার্ডটাই আপনি আপনার কন্টেন্টটা যে পাবলিশ করতেছেন সেই কন্টেন্টের ইউআরএল এ থাকতে হবে। দেন এই কিওয়ার্ডটা আপনি কন্টেন্টে যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজের অল্টার টেক্সট হিসেবে দিতে হবে। অল্টার টেক্সটের জিনিসটা কি, অ্যাকচুয়ালি ধরেন আপনি একটা ইমেজ আপলোড করছেন আপনার সাইটে, সো যখন একজন ভিজিটর আপনার সাইটে এসে ওই কন্টেন্টটা পড়তে আসছে ধরেন কোনো কারণে তার ইন্টারনেটের ইস্যু আছে বা তার হয়তো কন্টেন্টটা পুরোপুরি লোড নেয় নাই, মানে যে ইমেজটা আপনি আপলোড করছেন এটা পুরোপুরি লোড নেয় নাই। সো ওই ইমেজের এগেনস্টে আপনি যে টেক্সটটা লিখে দিবেন সেই টেক্সটটা তখন দেখা যায়। এটা আমরা যখন অন পেজ এসইও ক্লাস করব এই সবগুলা জিনিসই কিন্তু আমরা তখন একদম ডিরেক্টলি হাতে কলমে দেখব, আজকে শুধু আমরা জানতেছি আর কি। এরপর যেটা আছে দেখেন, ইউজ ইউর ফোকাস কিওয়ার্ড ইন ইউর ফার্স্ট প্যারাগ্রাফ, ডোন্ট ক্রস দ্য কিওয়ার্ড ডেন্সিটি লিমিট বাই 1%। অ্যাকচুয়ালি এখানে যেটা বুঝাইছে, আপনি যে ফোকাস কিওয়ার্ডটাকে টার্গেট করে আপনার কন্টেন্টটা লিখবেন, সো আপনার কন্টেন্টটা শুরু করলে আপনার তো একটা ফার্স্ট প্যারাগ্রাফ আছে, তাই না? ধরেন আমি এটাই লিখলাম, টপ 10 বেস্ট স্মার্টফোন, আমি এই সাইটে আসলাম। সো এই যে একটা কন্টেন্ট উনি লিখছে, তাই না? এই কন্টেন্টে দেখেন এই যে প্রথম একটা প্যারাগ্রাফ দিছে, তাই না? সো আপনি যে ইয়ে দিয়ে যে কিওয়ার্ডটাকে টার্গেট করে আপনার কন্টেন্টটা লিখবেন, ট্রাই করবেন সেই কিওয়ার্ডটা যেন অবশ্যই আপনার এই প্রথম প্যারাগ্রাফের ভিতরে একবার হইলেও থাকে। কেমন? আর এরপরে যে রুলসটা বলছে যে কিওয়ার্ডের ডেনসিটি লিমিটটা ক্রস করা যাবে না, কিওয়ার্ডের ডেনসিটি লিমিটটা হচ্ছে 1%। এটা অ্যাকচুয়ালি এরকম, আপনি যদি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন তাহলে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা অনলি 3 বার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয় তাহলে ফোকাস কিওয়ার্ডটা ইউজ হবে আপনার 3 বার। ক্লিয়ার? এর বেশি আপনি ইউজ করলে সেটা কিন্তু আমার কিওয়ার্ড স্টাফিং হয়, মানে কিওয়ার্ডের ওভার ইউজ হয়। সো কিওয়ার্ডের ওভার ইউজ করলে কিন্তু আবার সমস্যা আছে, আপনি কিওয়ার্ড স্টাফিং এর জন্য কিন্তু পেনাল্টিও খেতে পারেন গুগলের থেকে। সো এটা আমাদের কি ক্রস করা যাবে না। দেন যেটা আছে, ইউজ মিডিয়া ইন ইউর কন্টেন্ট লাইক ইমেজ অর ভিডিওস। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন অবশ্যই সেটার ভিতর কিছু মিডিয়া ফাইল ইউজ করবেন লাইক ইমেজ অর ভিডিওস, এতে করে আপনার কন্টেন্টটা কি এঙ্গেজিং হয়। দেন যেটা আছে, ইনক্লুড ইউর কিওয়ার্ড ইন H2 and H3 ট্যাগ। যখন আপনি একটা কন্টেন্ট লিখেন এই কন্টেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যে এরকম, মানে অ্যাকচুয়ালি HTML CSS এর টাইটেল ট্যাগের 6টা ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত। এই যে বড় যে টাইটেলটা দেখতেছেন এটা হচ্ছে H1 ট্যাগে লেখা। সো আপনার টাইটেলটা সবসময় H1 ট্যাগে হবে, বাট আপনি কিন্তু কিছু এই যে সাবটাইটেলও লিখছেন। ঠিক আছে, এরকম আপনি দেখবেন কিছু কিছু জায়গায়, এই যে কিছু কিছু জায়গায় আপনি কিছু সাবটাইটেল লিখেন। সো এই সাবটাইটেল গুলাকে H2 H3 ট্যাগ দিয়ে ডিক্লেয়ার করা হয়, মানে সাইজটা একটু ছোট থাকে মেইন টাইটেলের থেকে। সো এই H2 and H3 ট্যাগেও আপনাকে কি করতে হবে, আপনার টাইটেলটা কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেন যেটা বলা আছে, ইনক্লুড সাম ইন্টারনাল লিঙ্কস। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন
ইন্টারনাল লিঙ্ক কি এটা আমরা ব্যাকলিঙ্কের ক্লাসে এগুলো আরো ভালো বুঝবো, বাট আপাতত একটু আইডিয়া দিয়ে রাখি। ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরেই ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ভিতরে আমি লিঙ্ক করলাম। আর আউটবাউন্ড লিঙ্কস বা এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে আমি অন্য কারোর একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করতেছি। ব্যাকলিঙ্কের ক্লাসে এগুলো আমরা একদম ডিটেল দেখবো, আপাতত এখন এটাই জানি। সো আমাদের এখানে যেটা বলা হচ্ছে, যখন আমরা একটা কন্টেন্ট লিখবো আমরা ট্রাই করবো আমাদের কন্টেন্টের ভিতরে কিছু ইন্টারনাল লিঙ্ক রাখতে, এবং নিচের পোর্শনে যেটা বলা আছে ইউজ 1 or 2 হাই কোয়ালিটি আউটবাউন্ড লিঙ্কস অ্যাজ ওয়েল, আমরা এটাও চেষ্টা করব আমাদের কন্টেন্টের ভিতরে কিছু এক্সটার্নাল লিঙ্কও রাখতে, কেমন ব্যাকলিঙ্ক যেটাকে আমরা বলি। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এসইও ফ্যাক্টরস এর ভিতরে পড়ে। আমরা যখন কন্টেন্ট লিখবো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কন্টেন্টটা লিখতে হবে। আর কন্টেন্ট মার্কেটিং টুলস হিসেবে আপনি গ্রামারলি আছে, হোয়াইট স্মোক আছে, জিঞ্জার আছে। রিসেন্টলি হচ্ছে আপনার গ্রামারলি তো অনেক আগে থেকে ইউজেস আছেই। গ্রামারলি আপনার কন্টেন্ট রাইটিং এর স্কিলের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্পফুল করবে, ঠিক আছে। রিসেন্টলি সবচেয়ে বেশি যে আপনার হচ্ছে টুলটা এখন হচ্ছে অনেক বেশি ফেমাস হচ্ছে সেটা হচ্ছে জার্ভিস। আমি জার্ভিস বানানটা ভুল লিখলাম না, এটাকে আপনার হচ্ছে অনেকে জার্ভিস বলে, অনেকে কনভার্সন এআই বলে। হ্যাঁ, সো এগুলো দিয়ে হচ্ছে আপনি খুব ভালো ভালো কন্টেন্ট হচ্ছে লিখতে পারবেন। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো একে হচ্ছে আপনি যদি ইয়ে বলে দেন, মানে টপিক বলে দেন, ও নিজে থেকে আপনাকে অনেক সুন্দর হচ্ছে একটা কন্টেন্ট হচ্ছে ও রেডি করে দিয়ে দিবে। এন্ড জার্ভিস রাইট নাও অনেক ফেমাস, এটা একটা প্রিমিয়াম টুল। সো আপনারা চাইলে জার্ভিস কিনে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা মোটামুটি খুব ভালো একটা কন্টেন্ট লিখে দেয়। হ্যাঁ, এটার নাম অনেক সময় চেঞ্জ করে, জার্ভিস আছে, কনভার্সন ডট এআই বলে এটারে, আবার এখন জ্যাসপার নাম দিছে। সো যাই হোক, এই টুলটা খুবই ভালো, এটা আপনি ইউজ করতে পারেন। এটা দিয়েও আপনি খুব ভালো কন্টেন্ট লিখতে পারবেন, বাট এটার উপর আসলে টোটালি ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে। এগুলা প্রিমিয়াম টুল, আমরা নিজেরাই কন্টেন্ট লিখতে পারি। যদি আমরা নিজেরা একটু স্টাডি করি তাহলে খুব সুন্দর নিজেরাই কন্টেন্ট লিখতে পারবো, কোনো সমস্যা নেই। সো এছাড়াও এখানে কয়েকটা টুলের কথা আমি বলে দিচ্ছি, জিঞ্জার আছে, হোয়াইট স্মোক আছে, গ্রামারলিটা ইউজ করতে পারেন। হ্যাঁ, সো এইগুলো দিয়ে আপনি খুব সহজেই কন্টেন্ট লিখতে পারবেন। আপনাদের একটা ছোট হোমওয়ার্ক থাকবে, এই যে আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছেন, আপনাদের হোমওয়ার্কটা এটাই থাকবে, এই যে ফোকাস কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন, এই ফোকাস কিওয়ার্ডের এগেইনস্টে আপনারা একটা কন্টেন্ট লিখবেন। আমি বেশি ওয়ার্ড দিব না, অনলি 300 ওয়ার্ড, মাত্র 300 ওয়ার্ড। 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা করবেন। এরপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে। আগে এই ক্লাসটা রিভিউ করবেন, কিভাবে কিভাবে একটা কন্টেন্ট লিখবেন সেটা সম্বন্ধে বুঝবেন, বুঝে তারপরে আপনি 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবেন। এন্ড দেন আমি আপনাদেরকে দেখা দিব যে আপনাদের কোন কোন জায়গাতে ভুল হয়েছে বা কিভাবে লিখলে আরেকটু বেটার করতে পারেন। ক্লিয়ার? আর আমাদের অন পেজ এসইও তো আছেই, ওই ক্লাসে আমরা আরো ডিটেলস দেখব। এই যে আপনাদের নেক্সট ক্লাসটা অন পেজ এসইও, সো টেনশনের কোনো কারণ নাই। সো বুঝতে পারছি তো সবাই কন্টেন্টটা আমরা কিভাবে লিখবো? কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এটা আর একবারে কি প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। লিখবো? হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফের মতো করেই লিখেন, সমস্যা নেই, আপনি মানে আগে ওইখানে লিখেন। তো ওনারা অনেক সুন্দর করে লিখছে যে সাথে পিকচার ভিডিও টিডিও অ্যাড হ্যাঁ, করছে, আমি আমরা তো তো আপনাকে এখন ওগুলা সবই বলে পারবো। দিছি, সবই পারবেন, কেন পারবেন না? পিকচার নিয়ে অ্যাড করতে পারবেন না? স্যার এটা গুগল ডক্স ফাইলে লিখবো? হ্যাঁ লিখেন, অথবা আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ডকে লিখেন, লিখে সেটা গুগল ড্রাইভে আপ করে দেন, সমস্যা নাই তো। যেইভাবে খুশি লিখেন, নো প্রবলেম, আমার লিখা দিয়ে কথা। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আকাশ ভাই, আমার একটা কোশ্চেন ছিল।
জি শিওর। সেটা হচ্ছে আমরা তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি ক্যারি করি সামনে, সেই ক্ষেত্রে শিওর। আমাদের এসইও ডেফিনেটলি বা কন্টেন্ট রাইটিংটা আমাদের ডেফিনেটলি পার্ট বা ফান্ডামেন্টালি বলতে পারি। জি কিন্তু এই জায়গাটা আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি আমরা আসলে এইটাকে কতটুকু চর্চা বা আমরা আসলে এটা কি ডে বাই ডে নিয়মিত চর্চার মধ্যে আমাদের রাখবো? কারণ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমি শুধু কন্টেন্ট রাইটিং এর উপর আসলে কত ডিপলি আসলে আচ্ছা, চর্চা রাখার চেষ্টা করবো? এটা আম, আমি যদি বলি, যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি নিজে কিন্তু কন্টেন্ট লিখতে পছন্দ করি না। রিজনটা হচ্ছে কি, কন্টেন্ট লেখাটা আসলে সবার কাজ না। যেমন দেখবেন আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করছি, আমাদের কিন্তু স্কুলের এক্সামে রচনা আসতো, তাই না? সো ধরেন একই গরুর রচনা আপনিও পড়ছেন আমিও পড়ছি, আমারও যদি গরুর রচনা লিখতে দেয় আমি হয়তো লিখি 6 পেজ, কিন্তু একই গরু সম্বন্ধে আমার আরেকটা ফ্রেন্ড লেখে, সে লিখতো 12 পেজ, এবং সম্পূর্ণটা কিন্তু ইনফরমেটিভ হইতো, মানে আলতু ফালতু কিছু কিন্তু সে লিখতো না। তো অ্যাকচুয়ালি লিখালিখিটা না কারো কারো মানে বলতে পারেন যে ভিতরে থাকে, যে তাকে যদি একটা টপিক দেয়া হয় সে নিজে থেকে অনেক সুন্দর গুছায় অনেক কথা আসলে বের করে লিখতে পারে, যেটা আসলে আমি আপনি সবাই অ্যাকচুয়ালি চাইলেও পারি না। হ্যাঁ, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার মাস্ট বি আমাদের এই নলেজটা থাকতে হবে যে কিভাবে কন্টেন্টটাকে অপটিমাইজ করে। বাট যদি বলেন আমরা সবাই কি কন্টেন্ট রাইটার হব, না ভাই, সেটা আসলেই পসিবল না। কারণ আমি আপনি আমরা সবাই কন্টেন্টটা অপটিমাইজ করতে পারলেও আমরা অ্যাকচুয়ালি সবাই কন্টেন্ট রাইটার হতে পারবো না। কারণ কন্টেন্ট রাইটার হইতে হলে আপনার ভিতরে লেখালেখির একটা হ্যাবিট থাকতে হবে। যারা মোটামুটি একটু ভালো লেখালেখি করতে পারে, কোন একটা টপিক দিলে লিখতে পারে, তাদের জন্য এটাই খুব ইজি। হ্যাঁ, অ্যাজ এ মার্কেটার আমরা যদি একটু রিসার্চ ভালোভাবে করি তাহলে আমরা নিজেরাও লিখতে পারবো, এটা যেমন ট্রু। বাট এটাকে আসলে ওই যে একদম এটাই আমার বাপ মা বা এটাই আমার একদম ফাইনাল গোল কিনা, সেটা আসলে ডিপেন্ড করে আপনার উপর, যে আপনি কতটুকু লেখালেখির হ্যাবিট রাখেন বা লেখালেখি আপনার থেকে আসে। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আর ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য তো কন্টেন্ট লিখতেই হবে। অবশ্যই। তো আপনি যদি না লিখতে পারেন তাহলে আপনি কন্টেন্ট রাইটার যারা আছে তাদেরকে দিয়ে লেখাবেন। মার্কেটার হইলেও আমরা কন্টেন্ট রাইটার হায়ার করি। ভাই, ভেরি আমার একটা সিম্পল। প্রশ্ন ছিল। জি ভাই, একটা প্রশ্ন ছিল। শিওর। ভাই, এসইও মার্কেটিং মানে কি কন্টেন্ট রাইটিং থাকবে, মানে এটা থাকবে এবং করতে হবে? এসইও মার্কেটিং মানে কন্টেন্ট রাইটিং থাকবে, এটা করতে হবে ভাই। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করবে কিসের উপরে সেটা বলেন? আপনার ওয়েবসাইটে যে ডিটেলস গুলা থাকতেছে এগুলোর উপরেই তো, তাই না? তো আপনি ওয়েবসাইটে আসলে দিচ্ছেন কি? পিকচার্স, ভিডিও আর হচ্ছে টেক্সট। তো আপনার তো কন্টেন্ট লেখা লাগবেই, স্বাভাবিক না? ভাই, গত দুটা ক্লাস যে গেছে ওইটা কি এটার ভিতরে, মানে এসইওর ভিতরেই? হ্যাঁ, আপনারা এখন যে ক্লাসগুলো করতেছেন সবই তো এসইওর ভিতরে পড়ে। একটা ডোমেন রিসার্চ করতেছেন, এটা তো এসইওর কাজ। তারপরে হচ্ছে আপনি যে কিওয়ার্ড রিসার্চ শিখলেন, এটাও তো এসইওর কাজ। এই যে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং সম্বন্ধে যে শিখলেন, এটাও তো এসইওর কাজই পড়ে। আবার আপনি কন্টেন্ট অপটিমাইজ করবেন, এটাও এসইওর কাজ। সবই তো এসইওর ভিতরেই পড়তেছে। থ্যাংক ইউ ভাই, এটা অনেক বিশাল লাগতেছে ভাইয়া। তো আপনি কি ভাবছিলেন ডিজিটাল মার্কেটিং খুব ছোট জিনিস? না ভাইয়া, মানে শুনেন, অনেকে ভাবে Thank you যে ভাই। ডিজিটাল মার্কেটিং মনে হয় খুবই ইজি, এই বললাম আর এই হয়ে গেল। আসলে নট অনলি ডিজিটাল মার্কেটিং, যারা কিনা অ্যাকচুয়ালি ফিজিক্যালি জব করে তারা জানবে, সারা জীবন একটা ডিপার্টমেন্ট খুব অবহেলায় কাটায়, সেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। কারণ মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ আসলে কারো চোখে পড়ে না। সবাই ভাবে কি এই যে খালি ফাপড়বাজি করে করলেই তো সেল আসে, আর ওরা কি আসলে কোনো কাজ করে নাকি? বাট একটা অফিসের অ্যাকচুয়ালি মার্কেটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি কাজ থাকে। ক্লায়েন্টকে আপনি কিভাবে হচ্ছে কনভিন্স করবেন, কোন কথাটা বললে সে কনভিন্স হবে। অ্যাডিশনালি একটা ওয়েবসাইটের কথাও যদি বলি, ওয়েবসাইটে কোন লেখাটা থাকলে একটা ক্লায়েন্ট কনভিন্স হবে, এই জিনিসগুলা কিন্তু একজন মার্কেটার সব ফিক্স করে। তো আমরা কিন্তু ভাবি যে একজন মার্কেটারের কাজ অনেক কম, বাট অ্যাকচুয়ালি একটা মার্কেটারের অনেক কাজ থাকে। ভাইয়া, মালিকের বকাটা মার্কেটিং টিমই বেশি আগে খায়। এক্স্যাক্টলি, সবচেয়ে আগে ওই মার্কেটিং টিমই খায়। ওই চেলাপেলা কি করতেছে এগুলোর দিকে কারো নজরই যায় না। থ্যাংক ইউ ভাই। জি। আর কি কোশ্চেন আছে করে ফেলি? স্যার, কন্টেন্ট যদি বাংলায় লেখে ইংলিশ ট্রান্সলেট করে দিই তাহলে কি হবে? আপনাদের বাংলার প্রতি এত ঝোঁক কেন সেটা বলেন। আপনি বাংলায়ও কন্টেন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই।
বাট আপনার বাংলার প্রতি এত ঝোঁক কেন? ট্রাই করেন এখন থেকে একটু একটু করে নিজে নিজে ইংলিশ লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইংলিশ লেখাটা আপনার জন্য ইজি হবে। আপনি যদি সারা জীবন ট্রান্সলেটই করেন তাহলে তো আসলে লাভ হলো না, কারণ ট্রান্সলেটটাও কিন্তু আপনার মনের ট্রান্সলেশনের মতো হয় না। যেমন একটা জিনিস চিন্তা করে দেখেন, অ্যাজ এ নর্মাল পারসন আমি যদি কাউকে রিকোয়েস্ট করি যে আমার এক গ্লাস পানি দাও, আমরা বাঙালি কেমনে বলি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাই না? পুরো একটা লাইন লিখছি। কিন্তু আমি যখন বাংলা ভাষা মানুষ হিসেবে এই কথাটা বলি তখন আমি কি কই, এই আমার পানি দে তো, শুধু বলি না যে পানি দে তো। ঠিক ইংরেজ যারা আছে তারাও কিন্তু সেম ভাবেই কথা বলে, তারা কি বলে, শুধু ওয়াটার প্লিজ, তাই না? বা এটার সাথে হয়তো বলতে পারে এক্সকিউজ মি, বাট এটাও কিন্তু আমার ওই মেইন কাজের জন্য না, উনি জাস্ট ওনার অ্যাটেনশনটা পাওয়ার জন্য বলতেছে কি এক্সকিউজ মি, তারপরে বলতেছে কি ওয়াটার প্লিজ। এতটুকু বলে কিন্তু ওর মনের ভাবটা প্রকাশ করতেছে। বাট আপনি যখন ট্রান্সলেট করবেন তখন পানি দিয়ে লিখে ট্রান্সলেট করেন, কি হইব বুঝতে পারতেছেন? তো ট্রান্সলেশনের উপরে আপনি ডিপেন্ড তখনই হবেন যখন হয়তো আপনি অনেক বড় কিছু লিখতেছেন। বাট অ্যাকচুয়ালি ট্রান্সলেশন কখনো আপনার মনের ভাষাটা বুঝাইতে পারবে না। ট্রান্সলেশন কখনো ভিজিটর কি চায় সেই মনের ভাবটা নিয়ে আসতে পারবে না, ভিজিটরকে নিজের ভাষায় লিখে দিতে হবে। এই চর্চা জিনিসটা করলে সবই সম্ভব। এক্স্যাক্টলি। সো আপনি চর্চাটা শুরু করেন তাহলে অবশ্যই পারবেন, টেনশন নেই। বুঝতে পারছেন? আর কি কোশ্চেন আছে? স্যার আমাদের তো আর কিওয়ার্ড রিসার্চের উপর আর ক্লাস হবে না, না? জি না। ওকে, আই গেস আপনাদের আর কোনো কোশ্চেন নাই। সো যদি কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্ত লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর হোমওয়ার্কটা অবশ্যই জমা করবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হোমওয়ার্কটা দিয়ে শুরু করব এবং আপনাদের অপটিমাইজেশনটাও শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট এভরিওয়ান।